আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চাকরি প্রত্যাশী, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো প্রণালী। এই প্রণালী থেকে প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা এবং বিসিএস পরীক্ষায় প্রায়ই একটা প্রশ্ন দেখা যায়। আমরা প্রণালী টপিক থেকে আজকে আমরা বিস্তারিত শিখব এবং সেটা ম্যাপের সাহায্যে শিখব। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আমাদের সাথে যারা যুক্ত আছেন লাইভটি খুব দ্রুত আমরা শেয়ার করে দেই, এবং যারা এখনো লাইভটি শেয়ার করে দেই নেই, আমরা দ্রুত সময় লাইভটি শেয়ার করে দিব। ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন, কমেন্টের মাধ্যমে একটু জানাবেন সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে আমরা জানাই। আমরা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে কথা বলবো, এবং এখান থেকে 100% পরীক্ষায় কমন পাবেন, অবশ্যই কমন পাবেন। আমাদের শিডিউল ক্লাস আমরা ওকে, কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজকে আমাদের গুরুত্বপূর্ণ টপিক হলো প্রণালী। এই প্রণালী থেকে বিগত বিসিএস পরীক্ষা, নিবন্ধন পরীক্ষায় যত প্রশ্ন আসছে সমস্ত প্রশ্ন আজকে আমরা সলভ করব। প্রণালী, ম্যাপের সাহায্যে প্রণালী, ম্যাপের সাহায্যে কিভাবে আমরা প্রণালীকে সহজে ক্র্যাক করতে পারি। এই প্রণালী মনে থাকে না, আমরা ভুলে যাই। প্রণালী মনে থাকে না, আমরা ভুলে যাই। এজন্য প্রণালীকে সহজেই যাতে আমরা এখানে মনে রাখতে পারি, সেজন্য আমরা ম্যাপের সাহায্যে, ওয়ার্ল্ড ম্যাপের সাহায্যে আমরা প্রণালীকে খুব সহজেই আয়ত্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এক ক্লাসের মধ্য দিয়ে আমরা প্রণালীর সমস্ত টপিকগুলোকে ইনশাল্লাহ ক্লিয়ার করব। আমাদের লাইভটি কাইন্ডলি আমরা একটু শেয়ার করে দেই, যারা এখনো শেয়ার করেননি আমরা লাইভটি শেয়ার করে দিই। আমরা দ্রুত লাইভটি শেয়ার করে দেই, পেজটি ফলো করি, তাহলে আমরা নোটিফিকেশন পাবো। পেজটি আমরা ফলো করি, পেজটি ফলো করি, তাহলে নোটিফিকেশন পাবো। অনেকেই ক্লাস করেন কিন্তু দেরিতে নোটিফিকেশন পান না, এর মূল কারণ হলো আমরা ফলো বাটনে ক্লিক করি না। আমাদের ফলো বাটনে ক্লিক করলে আমরা খুব সহজেই আমাদের এই ক্লাসগুলো আমরা দেখতে পাবো। আমরা ফলো বাটনে ক্লিক করি না, আমরা একটু ফলো বাটনে ক্লিক করি। আমরা দ্রুত সময় ক্লাস শুরু করে দিচ্ছি, আপনারা লাইভটি শেয়ার করে দিন যত দ্রুত সম্ভব। আমরা দ্রুত সময় লাইভটি শেয়ার করে দিই। ওকে, অনেকেই আমরা যুক্ত আছি। তাবাসসুম আরা ভাইয়া, আমি কুষ্টিয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ। বাকিদের কি খবর? বাকিরা যারা এখনো যুক্ত হননি, আমাদের 9:30-এ যুক্ত হওয়ার কথা ছিল, একটু লেট হয়েছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। সেজন্য আমরা একটু দ্রুত শেয়ার করব লাইভটি, আমরা দ্রুত শেয়ার করে দেই। আজকে আমরা ক্লাসে চলে যাই, আমরা দ্রুত সময় ক্লাসে চলে যাই। আমাদের আজকের যে মূল টপিক, এটা হলো প্রণালী। এই প্রণালী থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা এবং বিসিএস পরীক্ষায় যত প্রশ্ন আসছে সমস্ত প্রশ্নের আমরা আজকে খুব সুন্দর করে ম্যাপের সাহায্যে এখানে সলভ করব, এবং সেই জায়গা থেকে কিভাবে এই প্রণালীগুলোকে সহজেই মনে রাখা যায়। আপনারা প্রণালীর বিভিন্ন ছন্দে ছন্দে প্রণালীকে শেখেন, এই ছন্দে ছন্দে প্রণালীকে শিখলে আপনি ভুলে যাবেন। ছন্দে ছন্দে দ্বন্দ্ব লেগে যায়, শুধু এক বিষয়ের ছন্দ না, অনেক টপিকের ছন্দ থাকে। সেই জায়গা থেকে ছন্দ দিয়ে যদি মনে রাখেন তাহলে আপনি ভুলে যাবেন। তবে আমরা আজকে একটা টেকনিক শিখাবো, সেই টেকনিকের মধ্য দিয়ে আপনি যদি ম্যাপ স্টাডি করে করে প্রত্যেকটা প্রণালীকে এখানে সহজে আপনি যদি বুঝতে পারেন, তাহলে খুব সহজেই পরীক্ষায় 1 মার্ক আপনি এখান থেকে ক্যারি করতে পারবেন। 1 মার্ক অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে, কারণ এই প্রণালী টপিকটা এত বেশি গুরুত্বপূর্ণ। 18তম নিবন্ধন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয়েছে, বিসিএস পরীক্ষায় এখানে বিসিএস পরীক্ষা থেকে এখানে প্রশ্ন হয়েছে, প্রাইমারি পরীক্ষায় অসংখ্যবার এই প্রণালী টপিক থেকে প্রশ্ন হয়েছে। সুতরাং প্রণালী টপিকটা এমন গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে আপনাকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, এবং এই জায়গাগুলো, যে জায়গাগুলো থেকে কঠিন হয়ে যায়, প্রিপারেশন নিয়ে আপনার মনে থাকে না, সেই জায়গাগুলো আমরা ম্যাপের সাহায্যে ইনশাল্লাহ স্টাডি করব। যারা এখন পর্যন্ত লাইভটি শেয়ার করে দেননি, আমরা দ্রুত সময় লাইভটি শেয়ার করে দেই। আমরা গুরুত্বপূর্ণ টপিক প্রণালী নিয়ে এখন আমরা ক্লাস শুরু করব। আসেন আমরা ক্লাসে চলে যাই।
আমাদের সময় খুবই কম, আমরা দ্রুত সময়ে আমরা ক্লাসে ফিরে যাই। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আশা করি দেখা যাচ্ছে এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে। হ্যাঁ, সুন্দর করে দেখা যাচ্ছে। দেখেন প্রণালী, শুরুতেই আমরা একটা কোশ্চেন সলভ করি। বেশি বেশি কোশ্চেন সলভ করলে কি হয়, আপনার জানার পরিধি বাড়ে। কারণ পরীক্ষায় আপনি কোশ্চেন সলভ করবেন, যত বেশি কোশ্চেন সলভ করবেন আপনার জানার পরিধি তত বাড়বে এবং আপনার যে সঠিকভাবে উত্তর করার যে অ্যাবিলিটি, এইটা বেড়ে যাবে। আচ্ছা, জিহাদ আহমেদ বলেছেন স্যার ফিজিক্যাল সায়েন্স ক্লাস নেবেন না। এই যে আপনি গত দিনের আমাদের যে ক্লাস হয়েছে পেইড ব্যাচে, আমরা জুমে ক্লাস নিয়েছি, আপনি ছিলেন না। আচ্ছা আচ্ছা, এই যে জিহাদ আহমেদ ভাই, আপনি আমাদের গত দিনের ক্লাসে ছিলেন না, আমরা জুম মিটিং এ ক্লাস নিয়েছিলাম, আপনি ছিলেন না। আমাদের গ্রুপে দেখেন আমরা মেসেজ দিয়েছি, টেলিগ্রাম গ্রুপে আমরা মেসেজ দিয়েছি, আপনি মেসেজগুলো ভালো করে দেখেন। হুম, মেসেজগুলো দেখেন, আপনি মেসেজ দেখেন না, আর এই যে কমেন্ট করতেছেন। ক্লাসেও তো ছিলেন না, গতদিন আমরা ক্লাস নিয়েছি, টেলিগ্রামে ক্লাস নিয়েছি। জিহাদ আহমেদ ভাইয়া, টেলিগ্রামে ক্লাস নিয়েছি, মিটিং করেছি, আপনি ছিলেন না সেখানে, মিস করেছেন কেন? ওকে, আমাদের গুরুত্বপূর্ণ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো প্রণালী। এই প্রণালী থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, প্রণালী থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন হবে। এই পরীক্ষার প্রশ্নগুলো জানার প্রয়োজন আছে আমাদের। প্রণালী, এই প্রণালীগুলো ভালো করে দেখব। দেখেন এই প্রণালী কি, আমরা 1 নম্বর প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি। সেটা হলো কি, যে সংকীর্ণ জলরাশি দুই বৃহৎ জলরাশিকে একত্রিত করে তার নাম হলো প্রণালী। দেখেন, যে সংকীর্ণ জলরাশি, মূলত প্রণালী হলো সাগরের যে সংকীর্ণ জলরাশি, এই প্রণালী হলো যে সংকীর্ণ জলরাশি দুই বৃহৎ জলরাশিকে একত্রিত করে তাকে আমরা বলি প্রণালী। প্রণালীর কাজ কি? প্রণালী হলো একটা সংকীর্ণ জলরাশি যেটা বৃহৎ জলরাশিকে একত্রিত করে। তার মানে নাম্বার 1 যে প্রশ্ন, যে সংকীর্ণ জলরাশি দুই বৃহৎ জলরাশিকে একত্রিত করে তার নাম হলো প্রণালী। যে সংকীর্ণ জলরাশি, যে সংকীর্ণ জলরাশি দুই বৃহৎ জলরাশিকে একত্রিত করে তার নাম হলো প্রণালী, তার নাম হলো প্রণালী। এখন এই প্রণালী আমরা শিখব, চিত্রের মধ্য দিয়ে যতগুলো প্রণালী আছে সমস্ত প্রণালীগুলো আমরা ক্র্যাক করার চেষ্টা করব। এবং সেই জায়গা থেকে দেখেন আমাদের যে প্রথম যে প্রণালী সেটা হলো পক প্রণালী। এই পক প্রণালী থেকে বিগত বছরে অনেকগুলো প্রশ্ন আসছে, আমরা সমস্ত প্রশ্নগুলোকে খুব সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করব। পক প্রণালী সমস্ত প্রশ্নগুলোকে আমরা খুব সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করব। পক প্রণালী যারা এই মুহূর্তে আছেন আমাদের লাইভটি শেয়ার করে দিই, দ্রুত সময়ে আমরা লাইভটি শেয়ার করে দেই। পক প্রণালী আমরা পক প্রণালী শিখব, আমরা লাইভটি শেয়ার করে দেই। অনেকেই আমরা দেখতেছি, আমরা দ্রুত সময়ে আমরা লাইভটি শেয়ার করে দিই। আচ্ছা, আমরা শিখতেছি পক প্রণালী। আসেন, পক প্রণালী, এই যে ভারত শ্রীলঙ্কাকে পক দিল, এই ধরনের ফালতু ছন্দ দিয়ে মনে রাখার প্রয়োজন নাই। আপনারা চিত্র সাহায্যে সমস্ত প্রণালীগুলো আমরা যেভাবে ব্যাখ্যা করতেছি সেই ব্যাখ্যাটা একটু পড়ার চেষ্টা করেন। সেটা হলো, দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রণালীটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা চিত্রের সাহায্যে একটু দেখাই। দেখেন এই যে আমরা একটা এই সংকীর্ণ একটা জলপথ দেখতে পাচ্ছি, যেই জলপথ সংযুক্ত করেছে কাকে, এখানে দেখেন মান্নার উপসাগর, মান্নার উপসাগর, আরব সাগর, লাক্ষাদ্বীপ সাগর। মান্নার উপসাগর, আরব সাগর এবং লাক্ষাদ্বীপ সাগর, এইটা হলো এক প্রান্ত, এইটা হলো জলরাশি। এই জলরাশিগুলো দেখেন কাকে কাকে এখানে সংযুক্ত করতেছে, মান্নার উপসাগর, আরব সাগর এবং লাক্ষাদ্বীপ সাগর। আর এইদিকে সংযুক্ত করতেছে কাকে কাকে, বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর কিন্তু ভারত মহাসাগরের একটা অংশ, বঙ্গোপসাগর ভারত মহাসাগরের একটা অংশ। আমরা এটা লিখে দিই, এটা হলো ভারত মহাসাগর, এটা হলো কি ভারত মহাসাগর, এইটা হলো ভারত মহাসাগর। তার মানে আমরা যেটা শিখবো সেটা হলো এই ভারত মহাসাগরের একটা অংশ হলো বঙ্গোপসাগর। এই যে পক প্রণালী আমরা দেখতে পাচ্ছি, এই পক প্রণালীর কাজই হলো দুইটা জলরাশিকে, দুইটা বৃহৎ জলরাশিকে একত্রিত করবে এবং দুইটা ভূখণ্ডকে বিচ্ছিন্ন করে দিবে, দুইটা ভূখণ্ডকে আলাদা করে দিবে। তার মানে আমরা এই প্রণালীর কাজ হলো দুইটা, প্রণালীর হলো কি সংকীর্ণ জলরাশি, এটার কাজ হলো আপনার দুইটা বৃহৎ জলরাশিকে একত্রিত করবে। হ্যাঁ, দুইটা উপসাগরকে একত্রিত করতে পারে, দুইটা সাগরকে একত্রিত করতে পারে, একটা সাগর একটা মহাসাগর হতে পারে। আচ্ছা, এই যে সাগর, উপসাগর, মহাসাগর, এগুলোর মধ্যে
কোনো ধরনের পার্থক্য নাই, শুধুমাত্র পার্থক্য কি এইখানে শুধু পানির পার্থক্য, পানির যে গভীরতা, এই গভীরতার উপর ডিপেন্ড করে এটার এক একটা নাম হয়েছে। হ্যাঁ, এই আপনার মহাসাগরের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, মহাসাগরের ক্ষেত্রে এখানে পানির গভীরতা অনেক বেশি এবং এখানে শুধু পানি আর পানি, চারপাশে তাকালে আমরা শুধু মহাসাগরের ক্ষেত্রে পানি দেখতে পাই। মহাসাগর থেকে আমরা যদি ভূখণ্ডের দিকে আসতে চাই তখন আমরা সাগর পাবো, সাগর থেকে আরো ভূখণ্ডের দিকে আমরা উপসাগর পাবো। এরকম করে করে কিন্তু আপনাদের এই নদী পাচ্ছি, আমরা খাল পাচ্ছি, তার মানে সব জায়গায় শুধু কি পানি আর পানি। এই পানি থেকেই, পানির গভীরতা অনুযায়ী আমরা বিভিন্ন নামকরণ পাচ্ছি। সেই জায়গা থেকে আমরা এখন এই যে আরব সাগর পাচ্ছি, লাক্ষাদ্বীপ সাগর, মান্নার উপসাগর, এগুলো সবগুলো হলো কি জলরাশি। তার মানে এই যে আরব সাগর বলেন, লাক্ষাদ্বীপ সাগর বলেন, এদিকে মান্নার উপসাগর, যাই হোক না কেন, এইটাকে সংযুক্ত করেছে বঙ্গোপসাগরের সাথে। এই যে বঙ্গোপসাগর হলো আবার ভারত মহাসাগরের একটা অংশ। তার মানে এই যে মান্নার উপসাগর, লাক্ষাদ্বীপ সাগর, আরব সাগরকে সংযুক্ত করেছে বঙ্গোপসাগরের সাথে বা ভারত মহাসাগরের সাথে কোন প্রণালী? আমাদের উত্তর হবে পক প্রণালী। আর এখানে দেখেন বিচ্ছিন্ন করেছে, বিচ্ছিন্ন করেছে কাকে? এটা হলো ভারত, এই ভারতকে বিচ্ছিন্ন করেছে, আর হলো শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই পক প্রণালীর কাজ হলো কি, পক প্রণালী আরব সাগর, মান্নার উপসাগর বা লাক্ষাদ্বীপ সাগরকে এখানে বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত করতেছে, আবার এখানে বিচ্ছিন্ন করতেছে। অর্থাৎ পক প্রণালী কাকে কাকে বিচ্ছিন্ন করতেছে? ভারত মহাসাগর, ভারত এবং শ্রীলঙ্কাকে, ভারত এবং শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করতেছে কি, ভারত এবং শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করতেছে পক প্রণালী। পরীক্ষায় প্রশ্ন হবে যে পক প্রণালী কোন কোন জলরাশিকে সংযুক্ত করে এবং পক প্রণালী কোন কোন দেশকে বিচ্ছিন্ন করে। তাহলে যদি আমাদের এখানে প্রশ্ন আসে যে পক প্রণালী কোন কোন দেশকে বিচ্ছিন্ন করে, এখানে কোন কোন ভূখণ্ডকে বিচ্ছিন্ন করে, তার উত্তর হবে কি ভারত এবং শ্রীলঙ্কা। আর সংযুক্ত করে কাকে কাকে? এখানে মান্নার উপসাগর এবং বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর হতে পারে, লাক্ষাদ্বীপ সাগর এবং বঙ্গোপসাগর হতে পারে, যে কোনো একটা। অর্থাৎ বাম পাশে আমরা দেখতে পাচ্ছি মান্নার উপসাগর, আরব সাগর এবং লাক্ষাদ্বীপ সাগর, এরপরে আমরা এই ডানে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর আর হলো ভারত মহাসাগর। তার মানে ভারত মহাসাগরের একটা অংশ হলো বঙ্গোপসাগর। যে কোনো একটা, যে কোনো দুইটা জলরাশির এখানে নাম উল্লেখ করে আপনাদের এই প্রশ্ন করা হতে পারে। আসেন আমরা বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করি। ওকে, আশা করি চিত্রের সাহায্যে আপনাদের এই যে পক প্রণালীর যে গল্প আছে, এই পক প্রণালী আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। পক প্রণালী বুঝতে পেরেছেন, এখন আমরা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করি। পক প্রণালী থেকে প্রণালী থেকে আসা বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, এই বিগত বছরের যে প্রশ্ন আছে, এই বিগত বছরের প্রশ্নগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, আমরা 4 নম্বর, শুরুতে 4 নম্বর প্রশ্নটা একটু দেখি। শুরুতে যে 4 নম্বর প্রশ্ন দেখেন, এইখানে 4 নম্বর যে প্রশ্নটা, এই প্রশ্নটা কি, পক প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত, কোন কোন দেশ? এই যে দেখেন, এটা হলো প্রাইমারি পরীক্ষায় চলে আসছে। হ্যাঁ, প্রাইমারি বিদ্যালয়, এই প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের পরীক্ষায় প্রশ্ন চলে আসছে, পক প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত। আমরা একটু আগেই দেখলাম যে পক প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত, সবাই একটু কমেন্ট করি। পক প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত, সবাই আমরা একটু কমেন্ট করি। পক প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত, সবাই আমরা একটু কমেন্ট করি। এমএসটি শিরিন আক্তার বলতেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন, সবাই একটু কমেন্ট করেন। পক প্রণালী, আমরা 4 নম্বর প্রশ্ন নিয়ে কাজ করতেছি। পক প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত, পক প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত, সবাই আমরা একটু কমেন্ট করি। পক প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত, পক প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত, সবাই আমরা একটু কমেন্ট করি। পক প্রণালী পক প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত, পক প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত, সবাই আমরা একটু কমেন্ট করি। আমরা দ্রুত সময় একটু কমেন্ট করি। পক প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত, সবাই আমরা একটু কমেন্ট করি। পক প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত? আচ্ছা, উত্তর হবে ঘ, ভারত শ্রীলঙ্কা। ভারত শ্রীলঙ্কা, উত্তর হবে ঘ। আচ্ছা, ভারত শ্রীলঙ্কা। তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি, সেটা হলো যে পক প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত, উত্তর হবে কি ভারত শ্রীলঙ্কা। ভারত শ্রীলঙ্কা। থ্যাংক ইউ সো মাচ, যারা উত্তর করতেছেন তাদের পড়া কিন্তু এখনই হয়ে যাবে। তার মানে আমরা শিখলাম যে পক প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত, উত্তর হবে ভারত শ্রীলঙ্কা। এইখানে দেখেন 5 নম্বর যে প্রশ্ন, দেখেন একই প্রশ্ন। আবার এখানে দেখেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, দেখেন এই যে 18 সালের পরীক্ষায় প্রশ্ন আসছে, 13 সালের পরীক্ষায় প্রশ্ন আসছে, অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে, একই প্রশ্ন বারবার দিচ্ছে, ঘুরে ফিরে দিচ্ছে। সেটা হলো কি, ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে কোন পানিপথ? ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে কোন পানিপথ? এবার আবার পানিপথ না বলে, অর্থাৎ পানিপথের নামটা না বলে পানিপথের নামটাই চাইছে এখানে, যে ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে কোন পানিপথ? উত্তর হবে কি পক স্টেট। এই স্টেট আপনার এই প্রণালীর যে এই ইংলিশ, সেটা হলো স্টেট বা প্রণালী, স্টেট বা প্রণালী, পক, PALK, পক স্ট্রেইট। এটা হলো পক প্রণালী। কারণ আমরা একটু আগেই দেখলাম আগের যে প্রশ্ন, যে ভারতকে
শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে, অর্থাৎ এই ভারত ভূখণ্ড এবং শ্রীলঙ্কা ভূখণ্ড, এই দুইটা ভূখণ্ডকে আলাদা করেছে কোন পানিপথ? এইটাকে আমরা বলবো কি? এটাকে বলবো আমরা পক স্টেট, পক স্টেট। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। প্রণালী কি কৃত্রিম? প্রণালী কি কৃত্রিম? না, প্রণালী প্রণালী কৃত্রিম হয় না, প্রণালী হলো ন্যাচারাল। প্রণালী ন্যাচারাল হয়, আর কৃত্রিম যেটা হয় সেটা আমরা খাল বলি, খাল বলি। হুম, কৃত্রিম যেটা হয় নাজমুস সাকিব ভাইয়া, এটাকে খাল বলি আমরা। যেমন হলো সুয়েজ খাল, সুয়েজ খাল কিন্তু প্রণালী না। হুম, যেমন হলো সুয়েজ খাল, পানামা খাল, এগুলো প্রণালী না, এগুলোকে আমরা খাল বলি। কিন্তু বইয়ের ভাষায় যখন আমরা পড়তে যাই তখন একই যে টপিক গুলো একসাথে আসে, এই জন্য এটাকে আমরা প্রণালী বলি, কিন্তু না। প্রণালী যেটা আছে, প্রণালী হলো এইটাকে আমরা ন্যাচারাল যেটা থিঙ্কিং, সেই থিঙ্কিং এ আমরা প্রণালী ধরবো। ওকে, এটা ন্যাচারাল প্রসেস, কৃত্রিম না। ওকে, যে ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে কোন পানিপথ? উত্তর হবে কি? পক স্ট্রেট। এই যে প্রশ্নগুলো দেখবেন, এখানে আরো অনেক প্রশ্ন আছে দেখেন। এইখানে আমরা যদি বলি যে এই 3 নম্বর প্রশ্নটা দেখেন, যে পক প্রণালী সংযুক্ত করেছে কাকে? বলেন তো দেখি, পক প্রণালী সংযুক্ত করেছে কাকে? এই যে দেখেন, পক প্রণালী সংযুক্ত করেছে কাকে? ঘ নম্বরে যে দেখেন, এই যে বঙ্গোপসাগর এবং মান্নার উপসাগর, বঙ্গোপসাগর এবং মান্নার উপসাগর। আবার এই যে দেখেন একই প্রশ্ন, 2 নম্বরে যে একই প্রশ্ন, শ্রীলঙ্কাকে ভারত থেকে পৃথক করেছে কোন প্রণালী? এই তো আমরা জানি শ্রীলঙ্কাকে ভারত থেকে পৃথক করেছে পক প্রণালী। শ্রীলঙ্কাকে ভারত থেকে পৃথক করেছে কোন প্রণালী? উত্তর হবে পক প্রণালী। শ্রীলঙ্কাকে ভারত থেকে পৃথক করেছে কোন প্রণালী? উত্তর হবে পক প্রণালী। শ্রীলঙ্কাকে ভারত থেকে পৃথক করেছে পক প্রণালী। একই প্রশ্ন, একই গল্প। আবার এই যে দেখেন 1 নম্বর যে প্রশ্ন, পক প্রণালী সংযুক্ত করেছে কাকে? পক প্রণালী সংযুক্ত করেছে কাকে? এই যে দেখেন এখানে আবার ভারত মহাসাগর এবং আরব সাগর আছে। অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের যে জলরাশির নাম আমরা শিখেছি, সেই জলরাশিগুলোর যে পৃথক পৃথক নাম থেকেও আপনার প্রশ্ন আসতে পারে। বিগত বছরের প্রশ্নগুলো আমরা পক পক প্রণালী থেকে সলভ করলাম। এখন আসেন আমরা অন্য কোনো প্রণালীর গল্পে চলে যাই। আশা করি আপনাদের এই যে পক প্রণালী থেকে বিগত বছরের প্রশ্ন সমাধানের মধ্য দিয়ে এই যে পক পক প্রণালীর যে চিত্র, এই চিত্র সহকারে খুব সুন্দরভাবে আমরা ব্যাখ্যা করলাম। তারপরেও আমরা আরেকবার একটু রিভিশন করি, সেই রিভিশনের মধ্য দিয়ে এখন আমরা শেষ করে দিচ্ছি। তার মানে এটা হলো পক প্রণালী। এই পক প্রণালী আপনার এই যে ভারত এবং শ্রীলঙ্কাকে আলাদা করে দেয়, পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে আলাদা করে দেয়। আর সংযুক্ত করে দেয় কাকে? এইখানে দেখেন সংযুক্ত করে দিচ্ছে বঙ্গোপসাগর এবং মান্নার উপসাগর। এই মান্নার উপসাগর না থেকে এখানে আরব সাগর থাকতে পারে, আরব সাগর না থেকে এখানে লাক্ষাদ্বীপ সাগর থাকতে পারে, আবার এখানে বঙ্গোপসাগর না থেকে কি থাকতে পারে? ভারত মহাসাগর থাকতে পারে। কারণ এই বঙ্গোপসাগর হলো ভারত মহাসাগরের একটা অংশ। যাই হোক না কেন, এই যে আরব সাগর, লাক্ষাদ্বীপ সাগর, মান্নার উপসাগর, এই সব জায়গায় শুধু পানি আর পানি, মানে শুধু পানি আর পানি। আমরা এখন পানিপথে কিভাবে পুরো বিশ্বটাকে আমরা ভ্রমণ করতে পারি, সেই বিভিন্ন স্টেজ গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। পুরো বিশ্বটাই আজকে আমরা ভ্রমণ করব, সেটা কিভাবে? পানিপথের মাধ্যমে। তার মানে আমাদের আজকের এই টাইটেল দেওয়া উচিত ছিল যে সেটা কি? পানিপথে পুরো বিশ্ব ভ্রমণ। কিভাবে পানিপথের মাধ্যমে আমরা পুরো বিশ্বটাকে ভ্রমণ করতে পারি, তার বিস্তারিত ব্যাখ্যা আজকে আমরা চিত্রের সাহায্যে আমরা দেখার চেষ্টা করব। যারা এখন পর্যন্ত লাইভটি শেয়ার করে দেই নাই, আমরা দ্রুত সময় লাইভটি শেয়ার করে দিই। আপনাদের ফ্রি ক্লাস, ফ্রি ক্লাস আবার গুরুত্বহীন মনে করবেন না, কারণ এই ফ্রি ক্লাসটা আমাদের পেইড ব্যাচের ক্লাসটাই আমরা ফ্রিলি সবার জন্য আমরা ক্লাস নিচ্ছি। প্রণালী থেকে পরীক্ষায় প্রশ্ন হবে হবে দেখেন, যদি আপনি অবহেলা করে না পড়েন তাহলে আপনি শিখতে পারবেন না এবং পরীক্ষায় আপনি ভালো করতে পারবেন না। কারণ 90 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে প্রাইমারির জন্য, সেক্ষেত্রে আপনাকে 90-এর জন্য মানে জানা যে প্রশ্নগুলো একটাও ভুল করা যাবে না। যদি ভুল করেন তাহলে আপনার সিরিয়াল আসবে না, কারণ এখানে কঠিন কঠিন প্রতিযোগী আছে। আপনার থেকে খুব ভালো জানে এরকম অসংখ্য প্রতিযোগী আছে, যে তারা কিন্তু সঠিক উত্তর দাগানোর মধ্য দিয়ে আপনার থেকে এগিয়ে যাবে। এজন্য পরিশ্রমের কোনো বিকল্প নাই, এবং সেই জায়গা থেকে আজকে আমরা এখন যে টপিকটা শিখবো সেটা হলো সন্ধ্যা প্রণালী। সন্ধ্যা প্রণালী না, এখানে আমরা অনেকগুলো প্রণালী আছে, সেই সমস্ত প্রণালীগুলো শিখবো। আমরা ছিলাম ওই যে আমরা বঙ্গোপসাগরে ছিলাম, যেটা হলো ভারত মহাসাগরের অংশ। সেই বঙ্গোপসাগরের আর পাশেই আরেকটা সাগর আছে, নাম হলো আন্দামান সাগর অথবা বঙ্গোপসাগর। যাই হোক না কেন, আমরা বলেছি যে এগুলো সবগুলো এক একটা নাম। তাহলে এই যে আন্দামান সাগর থেকে আমরা আমরা যদি কোথায় যাই, দক্ষিণ চীন সাগরের যাই, এইটা হলো দক্ষিণ চীন সাগর। দেখেন এগুলো সব পানি আর পানি, এগুলো সব পানি আর পানি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো সব শুধু পানি আর পানি, এগুলো সব পানি, এগুলো সব পানি, এগুলো সব জলরাশি। এই যে জলরাশি, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো কি, যে এই যে আন্দামান সাগর থেকে আমরা যদি দক্ষিণ চীন সাগরের দিকে রওনা হই, আন্দামান সাগর থেকে দক্ষিণ চীন সাগরের দিকে আমরা যদি রওনা হই, তাহলে যে প্রণালীটা পাবো এটাকে বলা হয় মালাক্কা প্রণালী। এই যে দেখেন খুব সুন্দর করে এখানে দেয়া আছে মালাক্কা প্রণালী। তার মানে আন্দামান সাগর আর দক্ষিণ চীন সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী? মালাক্কা প্রণালী।
এখানে দেখেন মালাক্কা প্রণালী আবার পৃথক করেছে কাকে কাকে। মালাক্কা প্রণালী পৃথক করেছে এই যে মালয়েশিয়া, এই যে দেখেন মালয়েশিয়া, আর হলো এই সুমাত্রা। এই সুমাত্রাটা কি? সুমাত্রা হলো ইন্দোনেশিয়ার একটা দ্বীপ। এই ইন্দোনেশিয়ার একটা দ্বীপের নাম হলো সুমাত্রা। তার মানে পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে এই আন্দামান সাগর আর দক্ষিণ চীন সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী, উত্তর হবে মালাক্কা প্রণালী। এই যে মালাক্কা প্রণালী মাথায় থাকবে, আশা করি থাকবে। তাহলে মালাক্কা প্রণালীর অবস্থান কোথায়? মালাক্কা প্রণালীর অবস্থান এই মালয়েশিয়া এবং সুমাত্রার যে মাঝামাঝি অবস্থান সেখানে। আর এই মালাক্কা প্রণালী পৃথক করেছে কাকে কাকে? মালয়েশিয়া এবং সুমাত্রাকে, আর সংযুক্ত করেছে আন্দামান সাগর আর হলো দক্ষিণ চীন সাগরকে। আশা করি এই যে আপনাদের মালাক্কা প্রণালী নিয়ে আপনাদের এখানে কনসেপ্ট যেটা আছে, এই কনফিউশন যেটা ছিল সেটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা ছিলাম দক্ষিণ চীন সাগরেই। এই দক্ষিণ চীন সাগরেই দেখেন আরেকটা সাগর আছে, এর নাম হলো জাভা সাগর। কি সাগর? জাভা সাগর। আবার এই জাভা সাগর এইদিকে হলো ভারত মহাসাগর। দেখেন একই, আমরা বলেছিলি একই একই গল্প। অর্থাৎ এখানে ভারত মহাসাগর হোক, তারপরে হলো হলো আপনার এই বঙ্গোপসাগর হোক, আন্দামান সাগর হোক, এগুলো সবগুলো পানি। তবে এই যে জাভা সাগর আছে না, জাভা সাগর থেকে আমরা যদি ভারত মহাসাগরে আসতে চাই, জাভা সাগর থেকে আমরা যদি ভারত মহাসাগরে আসতে চাই, তাহলে আরেকটা প্রণালী পাবো। সেই প্রণালীর নাম হলো সুন্দা প্রণালী। সুন্দা প্রণালী। তার মানে পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে সুন্দা প্রণালী সংযুক্ত করেছে কোন কোন জলরাশিকে, উত্তর হবে জাভা সাগর এবং ভারত মহাসাগর। জাভা সাগর এবং ভারত মহাসাগর। এবং পৃথক করেছে কাকে কাকে? এই যে পৃথক করেছে কাকে কাকে, এটা হলো এই যে ইন্দোনেশিয়ার সুমাত্রা এবং জাভাকে। জাভা একটা দ্বীপের নাম, আর জাভা দ্বীপের পাশে যে সাগর অবস্থিত সেই সাগরের নাম হলো জাভা সাগর। তার মানে এই জাভা সাগর আর ভারত মহাসাগরকে সংযুক্ত করেছে সুন্দা প্রণালী, আর এই সুন্দা প্রণালী পৃথক করেছে এই যে ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রাকে পৃথক করেছে। ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রাকে পৃথক করেছে। ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রাকে পৃথক করেছে। আশা করি আপনাদের মালাক্কা প্রণালী এবং সুন্দা প্রণালী নিয়ে যে কনফিউশন আছে, এখানে আমরা আরো দুইটা প্রণালী শিখলাম। মালাক্কা প্রণালী এখানে সংযুক্ত করে কাকে কাকে? আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগর। আর পৃথক করে কাকে? মালয়েশিয়া এবং সুমাত্রাকে। আবার আমরা দেখলাম যে সুন্দা প্রণালী, এই সুন্দর প্রণালী সংযুক্ত করে কাকে? জাভা সাগর আর হলো ভারত মহাসাগর। আর পৃথক করে কাকে? এটা হলো ইন্দোনেশিয়ার সুমাত্রা এবং জাভাকে। এই ইন্দোনেশিয়ার এগুলো দ্বীপ। এই পৃথিবীতে সবচেয়ে বড় দ্বীপ রাষ্ট্র হলো এই ইন্দোনেশিয়া। অনেকগুলো দ্বীপ আছে ইন্দোনেশিয়া, অনেকগুলো দ্বীপ আছে, সবচেয়ে বেশি দ্বীপ এই যে ইন্দোনেশিয়া অবস্থিত। এই জন্য ইন্দোনেশিয়া হলো দ্বীপ রাষ্ট্র, অনেক বেশি দ্বীপ এখানে। সুমাত্রা এবং জাভা, এই সুমাত্রা অনেক বড় দ্বীপ, সুমাত্রা অনেক বড় দ্বীপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে সন্ধ্যা প্রণালী এবং আপনাদের মালাক্কা প্রণালী ক্লিয়ার কিনা সবাই একটু বলেন। সন্ধ্যা প্রণালী এবং মালাক্কা প্রণালী ক্লিয়ার কিনা সবাই একটু বলেন। আমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দিই। সন্ধ্যা প্রণালী এবং মালাক্কা প্রণালী ক্লিয়ার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রিমি খাতুন বলেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, সবাই আমরা একটু লাইভটা শেয়ার করে দেই। আমরা লাইভটা শেয়ার করে দিই। গুরুত্বপূর্ণ ক্লাস চলতেছে, আমরা যদি ক্লাস না করি তাহলে কিন্তু বুঝতে পারবো না। আমাদের বোঝার জন্য ক্লাস করা প্রয়োজন। এত সহজ না সফলতা, এত সহজ না। সফলতার জন্য আমাদের পরিশ্রম করতে হবে, পড়তে হবে। পড়াশোনার কোনো বিকল্প নাই। আমাদের ধারাবাহিকভাবে আমরা ক্লাস নিচ্ছি, আপনারা ক্লাস করতে থাকবেন। আশা করি আপনাদের এই যে মালাক্কা প্রণালী, সন্ধ্যা প্রণালী ক্লিয়ার। তারপরও আমরা শেষে একটু বলি, মালাক্কা প্রণালী আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগরকে সংযুক্ত করে, আর মালয়েশিয়া এবং সুমাত্রাকে আলাদা করে দেয়, বিচ্ছিন্ন করে দেয়। আর এখানে সন্ধ্যা প্রণালী জাভা সাগর এবং ভারত মহাসাগরকে সংযুক্ত করে আর পৃথক করে কাকে কাকে? এখানে সুমাত্রা এবং জাভা। সুমাত্রা জাভা ইন্দোনেশিয়ার দ্বীপ। পরীক্ষায় প্রশ্ন হয় সুমাত্রা এইটা কোন দেশের অন্তর্ভুক্ত? এটা হলো এই ইন্দোনেশিয়ার একটা দ্বীপ রাষ্ট্র হলো এই সুমাত্রা। ইন্দোনেশিয়ার একটা দ্বীপ। ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় দ্বীপ হলো সুমাত্রা। ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় দ্বীপ হলো সুমাত্রা। এটা ভালো করে মাথায় রাখবো, এগুলো পরীক্ষায় প্রশ্ন হয়। ওকে, আমরা পরের গল্পে চলে যাই। পরের যে গল্প, আমরা একটু কোশ্চেন সলভ করার চেষ্টা করি। দেখেন এই যে আমরা একটু কোশ্চেন সলভ করি, তাহলে আপনাদের বুঝে আসবে। দেখেন এখান থেকে প্রাইমারির পরীক্ষায় কতবার পরীক্ষায় প্রশ্ন আসছে? এই প্রশ্নটা আসছে 1 নম্বর প্রশ্ন। মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? সবাই একটু বলেন। আমরা একটু আগে দেখলাম যে মালয়েশিয়া এবং সুমাত্রাকে, মালয়েশিয়া আর সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? নাম্বার 1। একের কি উত্তর হবে বলেন? সবাই একটু বলেন। আসমা আক্তার ভাইয়া আরেকবার। হ্যাঁ, আমরা তো বুঝালাম, এখন কোশ্চেন সলভ করেন। মালয়েশিয়া আর সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? সবাই একটু বলি। মালয়েশিয়া আর সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? সবাই একটু বলি আমরা। মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? সবাই আমরা একটু উত্তর দেই। আমরা একটু দ্রুত উত্তর দেই। মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? সবাই আমরা একটু উত্তর দেই।
মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করেছে, মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? সবাই একটু বলি আমরা, মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? আচ্ছা, এখানে দুরন্ত নূর ভাইয়া এখানে কমেন্ট করেছেন, উত্তর হলো সি। বাকি সবাই আমরা একটু বলি, মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? সবাই আমরা একটু কমেন্ট করি, সবাই আমরা একটু কমেন্ট করি, মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? উত্তর, আচ্ছা মালাক্কা প্রণালী, আসমা আক্তার বলেছেন মালাক্কা প্রণালী। বাকি সবাই কোথায়? বাকিদের রেসপন্স নাই কেন? পড়াশোনা না করে কোথায় চলে গেছে বাকিরা? পড়াশোনা করে না, আবার পরীক্ষায় ফেল করে কান্নাকাটি করবে আর আল্লাহর কাছে দোয়া করবে। পড়াশোনা না করে তো ফেল করবেন, আর দোয়া করলে তো কোনো লাভ হবে না, কারণ পড়াশোনা করতে হবে, পড়াশোনা করার পরেই আপনাদের দোয়া দোয়া করলে দোয়া কাজে লাগবে। পড়াশোনা না করে বসে বসে থাকলে হবে? বসে বসে থাকলে হবে না, রিজিককে পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নাই। তার মানে মালয়েশিয়া আর সুমাত্রাকে পৃথক করেছে আমরা জানি যে মালাক্কা প্রণালী, মালাক্কা প্রণালী। ওকে, বঙ্গোপসাগর আর হলো জাভা সাগর। দেখেন পরের যে প্রশ্নটাও, এটাও কিন্তু প্রাইমারির বিগত সালের প্রশ্ন, সেটা হলো বঙ্গোপসাগর, 2 নম্বর প্রশ্ন। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে, বঙ্গোপসাগর আর জাভা সাগর। জাভা সাগরে কোথায় ছিলাম? এই যে জাভা সাগর। তার মানে এই যে বঙ্গোপসাগর আর হলো জাভা সাগর, জাভা সাগর, তার মানে বঙ্গোপসাগর মালাক্কা প্রণালী। এরপরে আমরা শিখলাম আপনার হলো যে এই মালাক্কা প্রণালী থেকে আমরা দক্ষিণ চীন সাগর, দক্ষিণ চীন সাগরের পাশেই ছিল জাভা সাগর। তার মানে এই যে বঙ্গোপসাগর আর হলো জাভা সাগরকে সংযুক্ত করেছিল কিন্তু মালাক্কা প্রণালী, একই প্রণালী। অর্থাৎ এই দক্ষিণ চীন সাগরের পাশেই আমাদের আরেকটা সাগর ছিল, সেটা হলো জাভা সাগর। সেই প্রশ্নটাও এখানে দিয়েছে, একটু উল্টো করে দিয়েছে, তবে পরীক্ষা প্রশ্নটা সহজ। মালাক্কা প্রণালী কোথায় অবস্থিত? মালাক্কা প্রণালী আমরা যে সকল রাষ্ট্র নিয়ে কাজ করতেছিলাম, যে অবস্থানে ছিলাম, এটা হলো আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, দক্ষিণ পূর্ব এশিয়া। তার মানে আমার যে প্রশ্ন আমাদের যে প্রশ্ন ছিল মালাক্কা প্রণালীর অবস্থান কোথায়, উত্তর হলো দক্ষিণ পূর্ব এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়ায়। দেখেন এই যে ভারত মহাসাগরকে, কোন প্রণালী ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে? ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে, ভারত মহাসাগরের সাথে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে কোন প্রণালী? বলেন তো দেখি কোন প্রণালী হবে? দক্ষিণ চীন সাগরকে ভারত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে কোন প্রণালী? উত্তর হবে এই যে মালাক্কা প্রণালী, মালাক্কা প্রণালী। ভারত মহাসাগরের একটা অংশ হলো এই আপনাদের আন্দামান সাগর, বঙ্গোপসাগর, এইগুলো যাই হোক না কেন ভালো করে মাথায় মনে রাখতে হবে। চিত্র দিয়ে যদি মনে রাখেন তাহলে এই বিষয়গুলো আপনাদের জন্য বোঝা সহজ হবে। আশা করি আপনাদের এই সন্ধ্যা প্রণালী, মালাক্কা প্রণালী থেকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। আমরা দেখেন এখানে ফর্মোজা প্রণালী, কোরিয়া প্রণালী, তাতার প্রণালী, বিভিন্ন ধরনের যে প্রণালীগুলো আছে সেই প্রণালীগুলো এখন দেখার চেষ্টা করব। আমরা ছিলাম কোথায়? আমরা দক্ষিণ চীন সাগরে ছিলাম, ছিলাম কিনা বলেন? অবশ্যই ছিলাম। আমরা যে ছিলাম, যেখানে ছিলাম সেটা হলো দক্ষিণ চীন সাগর। এই দক্ষিণ চীন সাগর থেকে আমরা এবার রওনা দিব কোথায়? আমরা রওনা দিব হলো পূর্ব চীন সাগরে। আমরা আমরা আছি কোথায়? আমরা কোথায় আছি? আমরা পৃথিবীর পূর্ব দিকে আছি নাকি? পৃথিবীর পূর্ব দিকে আছি। আমরা দক্ষিণ পূর্ব এশিয়ায় আছি, এখন দক্ষিণ পূর্ব এশিয়ায় আছি। আমরা পুরো পৃথিবী আজকে ঘুরবো, পুরো পৃথিবী পানিপথে ঘুরবো, কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। 1 ঘন্টা থাকেন আমাদের সাথে, আপনাদের প্রণালীও শেখা হবে, এবং পুরো পৃথিবী আজকে আমরা পানিপথে ইনশাল্লাহ আজকে ভ্রমণ করব। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন দক্ষিণ চীন সাগর আর হলো পূর্ব চীন সাগর, এই দক্ষিণ চীন সাগর থেকে আমরা যদি পূর্ব চীন সাগরে রওনা হই, দক্ষিণ চীন সাগর থেকে পূর্ব চীন সাগরের দিকে আমরা যদি রওনা হই, তাহলে আমরা একটা প্রণালী পাবো। সেই প্রণালীর নাম হলো ফরমোজা প্রণালী। কি প্রণালী? এখানে দেখেন ফরমোজা প্রণালী। ফরমোজা হলো তাইওয়ানের পূর্ব নাম। তাহলে এই তাইওয়ানের পূর্ব নাম, তাইওয়ানের কাছেই, এই জন্য এটাকে বলা হয় ফরমোজা প্রণালী। আর এই তাইওয়ান মূলত চীনের আগে, অর্থাৎ এই ইতিপূর্বে এই তাইওয়ানটা ছিল চীনের অংশ, চীনের অংশ ছিল তাইওয়ান, পরবর্তীতে আলাদা হয়ে গেছে। এখন এই তাইওয়ানের আবার পূর্ব নাম হলো ফরমোজা। পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে তাইওয়ানের পূর্ব নাম কি? তাইওয়ানের পূর্ব নাম কি? তাইওয়ানের পূর্ব নাম কি? উত্তর হবে তাইওয়ানের পূর্ব নাম হলো ফরমোজা। যদি বুঝে বুঝে এখানে উত্তরগুলো করতে পারেন তাহলে পরীক্ষায় কিন্তু খুব সহজেই আপনি সঠিক উত্তরটা দাগাতে পারবেন। তাহলে আমরা যেটা করতেছিলাম যে দক্ষিণ চীন সাগর থেকে আমরা এখন রওনা দিচ্ছি পূর্ব চীন সাগরে, মাঝখানে যে জলরাশি, সেই সংকীর্ণ জলরাশির নাম হলো ফরমোজা প্রণালী। ফরমোজা কেন বলা হয়? তাইওয়ানের পূর্ব নাম ছিল ফরমোজা, আর এই যে জলরাশিটা মূলত তাইওয়ানের একদম কাছেই, খুব কাছেই অবস্থিত, এই জন্য তাইওয়ানের পূর্ব নাম অনুযায়ী এই যে প্রণালী, এই প্রণালীটাকে বলা হয় ফরমোজা প্রণালী। তার মানে ফরমোজা প্রণালী মূলত তাইওয়ান প্রণালী, তাই তাইওয়ান প্রণালীর অপর নাম হলো ফরমোজা প্রণালী। তাইওয়ান প্রণালীর অপর নাম কি? ফরমোজা প্রণালী। আমরা এটা বুঝবো ইনশাল্লাহ। দক্ষিণ চীন সাগর আর হলো পূর্ব চীন সাগরকে সংযুক্ত করেছে আর আলাদা করে দিয়েছে চীন এবং তাইওয়ানকে। পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে ফরমোজা প্রণালী কোন কোন ভূখণ্ডকে পৃথক করেছে, উত্তর হবে চীন এবং তাইওয়ান।
আর সংযুক্ত করেছে দক্ষিণ চীন সাগর আর হলো পূর্ব চীন সাগর। এখন দেখেন আমরা দক্ষিণ চীন সাগর, প্রথমে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের কাছেই আমরা বঙ্গোপসাগর ছিল, সেই বঙ্গোপসাগর থেকে যাত্রা করেছি। প্রথমে এইদিকে আমরা আরব সাগর পর্যন্ত গিয়েছি, আরব সাগর থেকে আবার আমরা বঙ্গোপসাগরে আসছি কি দিয়ে, আমরা পক প্রণালীর মাধ্যমে, অর্থাৎ আরব সাগর থেকে পক প্রণালী হয়ে বঙ্গোপসাগরে আছি, বঙ্গোপসাগর থেকে মালাক্কা প্রণালী হয়ে আমরা দক্ষিণ চীন সাগরে আছি, দক্ষিণ চীন সাগর থেকে এবার আমরা এই ফর্মোজা প্রণালী হয়ে আমরা পূর্ব চীন সাগরের দিকে রওনা দিয়েছি। পূর্ব চীন সাগরে আসার পরে এবার দেখুন দেখুন আমরা যাব হলো জাপান সাগরে। কোথায় যাব? জাপান সাগরে। তার মানে এই যে এটা হলো জাপান সাগর, আর এই পূর্ব চীন সাগর থেকে জাপান সাগরে যাওয়ার যে প্রণালী, যাওয়ার যে রাস্তা, এই সংকীর্ণ যে জলরাশি, এটাকে বলবো আমরা কোরিয়া প্রণালী। কি প্রণালী? কোরিয়া প্রণালী। দেখেন এগুলো সবগুলো জলরাশি, সংকীর্ণ জলপথ দুইটা বৃহৎ জলরাশিকে সংযুক্ত করবে এবং দুইটা ভূখণ্ডকে আলাদা করে দিবে, এই কাজ, আর কোনো কিছু না। প্রণালী অনেকেই বুঝে না, মুখস্থ করে আর এগুলো ভুলে যান। ছন্দ দিয়ে কোনো কিছু মুখস্থ রাখার চাইতে আপনি সহজভাবে বোঝার চেষ্টা করবেন যে কোনো ম্যাপ আছে কিনা, কোনো গ্রাফ আছে কিনা। কারণ আমাদের যে পিকচার, যে তথ্য পিকচার ফরম্যাটে, গ্রাফ ফরম্যাটে, এই তথ্যগুলোকে খুব সহজেই ব্রেন আমাদের এখানে নিতে পারে। আর অন্যান্য তথ্যগুলো লেখায় অনুচ্ছেদ আকারে যে লেখাগুলো আছে না গল্পের মাধ্যমে, এগুলো ভুলে যায় আমাদের ব্রেন। এই জন্য আপনি চেষ্টা করবেন সবসময়ের জন্য এই চিত্রের সাহায্যে বোঝার জন্য। আর আমাদেরকে আমরা এইটার পিডিএফ আমরা আমাদের পেজে শেয়ার করব। ক্লাস শেষে আমরা এটার পিডিএফ শেয়ার করব, আমরা এটা ছবি শেয়ার করব। এই ছবি শেয়ারের সাথে আমরা কমেন্টের মধ্যে লিঙ্ক দিয়ে দিব, ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিলে আপনি সেখান থেকে ডাউনলোড করে এটা প্রিন্ট করে নিতে পারবেন। এত তথ্য একই সাথে কোনো বইতে পাবেন না, মানে অনেকগুলো বই রিসার্চ করে আমরা এই অনেক প্রশ্নগুলোকে সংযুক্ত করেছি। আপনার বিসিএস এর প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন, এরপরে হলো প্রাইমারির বিগত সালের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন আজকে আপনার সলভ হবে। তার মানে বঙ্গোপসাগরে ছিলাম, বঙ্গোপসাগর থেকে মালাক্কা প্রণালী হয়ে এইদিকে আমরা দক্ষিণ চীন সাগর, দক্ষিণ চীন সাগর থেকে ফর্মোজা প্রণালী হয়ে আমরা আসি পূর্ব চীন সাগর, আর পূর্ব চীন সাগর থেকে আমরা এখন রওনা হয়েছি কোথায়? জাপান সাগরে। এই পূর্ব চীন সাগর থেকে জাপান সাগরে যাওয়ার যে প্রণালী, এই যাওয়ার যে রাস্তা, এটাকে সাগরের জলপথ, এটাকে আমরা বলবো কোরিয়া প্রণালী। কোন প্রণালী? এই যে কোরিয়া প্রণালী আমরা দেখতে পাচ্ছি, এই যে কোরিয়া প্রণালী, এই কোরিয়া প্রণালী সংযুক্ত করবে কাকে? এটা হলো পূর্ব চীন সাগর আর হলো জাপান সাগরকে সংযুক্ত করে। আর পৃথক করে দেয় কাকে কাকে পৃথক করে দেয়? পৃথক করতেছে এই জাপানকে পৃথক করতেছে। আর এখানে দেখেন কোরিয়া আছে, একটা হলো উত্তর কোরিয়া, এইটা হলো উত্তর কোরিয়া, এইটা হলো দক্ষিণ কোরিয়া। কিন্তু পৃথক করতেছে কাকে? দক্ষিণ কোরিয়াকে পৃথক করে, ভালো করে মনে রাখবেন। পৃথক করতেছে কিন্তু উত্তর কোরিয়াকে পৃথক করে না, পৃথক করে কাকে? পৃথক করে হলো দক্ষিণ কোরিয়াকে পৃথক করে দেয়। এইটা কিন্তু ভালো করে মাথায় রাখবো। তার মানে এইটা কিন্তু কনফিউশন হয়ে যায় যে এই আপনার কোরিয়া প্রণালী কাকে কাকে পৃথক করে দেয়। এটা হলো দক্ষিণ কোরিয়া এবং জাপানকে। অনেক সময় না জানার কারণে আমরা উত্তর কোরিয়া দাগাই, উত্তর কোরিয়া দাগালে কিন্তু আপনার উত্তর ভুল হয়ে যাবে। আমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দেই, তাহলে অনেকেই দেখতে পাবে। সবাই আমরা লাইভটা শেয়ার করে দেই। নজরুল ইসলাম বলেছেন, আচ্ছা অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। বাকি যারা আছেন আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগতেছে এবং ক্লাসটা আপনারা শেয়ার করে দিন। আপনাদের প্রোফাইলে শেয়ার করলে অনেকেই দেখতে পাবে, আমাদের পেজে রিচ বাড়বে। পেজে রিচ অনেক কম, আপনারা আমাদেরকে কাইন্ডলি একটু হেল্প করবেন, আপনারা একটু শেয়ার করে দেন। নিজেদের প্রোফাইলে আমরা একটু শেয়ার করে দেই। পরিচিত যারা আছে সবাইকে আমরা একটু মেনশন দিই, পরিচিত যারা আছে সবাইকে আমরা একটু মেনশন দিই। তাহলে আমরা যেটা পড়তেছিলাম যে এই যে আমরা যেটা পড়তেছিলাম সেটা হলো কি? আমরা যেটা পড়তেছিলাম সেটা হলো কোরিয়া প্রণালী। তাহলে কোরিয়া প্রণালী কাকে কাকে সংযুক্ত করে দেয়? পূর্ব চীন সাগরকে সংযুক্ত করে দেয় আর হলো জাপান সাগরকে। আর বিচ্ছিন্ন করে দেয় কাকে কাকে? দক্ষিণ কোরিয়া আর হলো জাপানকে বিচ্ছিন্ন করে দেয়। পরীক্ষায় প্রশ্ন হয় কোরিয়া প্রণালী কোন কোন জলরাশিকে সংযুক্ত করে? উত্তর হবে পূর্ব চীন সাগর, জাপান সাগর। আর এখানে বিচ্ছিন্ন করে দেয় কাকে? দক্ষিণ কোরিয়া এবং জাপানকে বিচ্ছিন্ন করে দেয়। এই যে আমরা ছিলাম জাপান সাগরে, দেখেন অনেক দূর চলে গেছি আমরা। হ্যাঁ, আমরা এই যে বাংলাদেশ থেকে ঘুরে ঘুরে এই যে মালয়েশিয়া, সুমাত্রা, এরপরে চীন, তাইওয়ান, এইদিকে উত্তর কোরিয়া চলে গেছি। হ্যাঁ, উত্তর কোরিয়ার পাশাপাশি চলে গেছে এই কিম জং উনের যে এলাকা, এই যে উত্তর কোরিয়া। হ্যাঁ, আমরা কিন্তু অনেক দূর চলে আসছি। উত্তর কোরিয়ার পাশেই কিন্তু দক্ষিণ কোরিয়া। তার মানে এখন আমরা দক্ষিণ কোরিয়া পার হয়ে জাপান সাগরে চলে গেছি। তার মানে এই যে জাপান, আমরা জাপানকে বলি সূর্যোদয়ের দেশ, তাই না? জাপানকে বলি সূর্যোদয়ের দেশ। এই সূর্যোদয়ের দেশ জাপানে চলে আসছি। আমরা মজার মজার তথ্য শিখতেছি। এই যে জাপান, আমরা আছি জাপান সাগরে। এখন জাপান সাগর থেকে ওখোস্টোক সাগর, এটাকে বলা হয় ওখোস্টোক সাগর। এই জাপান সাগর থেকে ওখোস্টোক সাগরে যাওয়ার যে রাস্তা, এই রাস্তা বা এই যে প্রণালী, এটাকে বলা হয় তাতার প্রণালী। আমরা নতুন একটা প্রণালী শিখবো, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা এত বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই যে জাপান সাগর, এই জাপান সাগর থেকে আমরা ওখোস্টোক সাগরে যাব, জাপান সাগর থেকে ওখোস্টোক সাগরে যাব, যে প্রণালী পাবো সেটাকে বলবো আমরা তাতার প্রণালী। কি প্রণালী বলেন তো দেখি? তাতার প্রণালী, তাতার প্রণালী। তাহলে জাপান সাগর থেকে
জাপান সাগর থেকে ওকোস্টক সাগরে যাওয়ার যে প্রণালী, এটাকে বলবো আমরা তাতার প্রণালী। তাতার প্রণালী, তাতার প্রণালী, ভালো করে মনে রাখবো। জাপান সাগর থেকে ওকোস্টক সাগরে যাওয়ার যে প্রণালী, এটাকে বলবো আমরা তাতার প্রণালী। এই তাতার প্রণালী কাকে কাকে সংযুক্ত করেছে? তাতার প্রণালী সংযুক্ত করেছে জাপান সাগরকে আর ওকোস্টক সাগরকে। আর পৃথক করেছে কাকে? দেখেন, এটা হলো রাশিয়া। এই রাশিয়াকে পৃথক করেছে। আর হলো এই যে রাশিয়ার আরেকটা দ্বীপ আছে, এটাকে বলে শাখালিন দ্বীপ। অনেকগুলো দ্বীপ, এটাকে বলে শাখালিন দ্বীপপুঞ্জ, অনেকগুলো দ্বীপ আছে। তার মানে ওকোস্টক সাগর আর জাপান সাগরকে সংযুক্ত করেছে তাতার প্রণালী। আর এইখানে আপনার রাশিয়া আর হলো শাখালিন দ্বীপপুঞ্জকে আলাদা করে দিচ্ছে। রাশিয়ার শাখালিন দ্বীপপুঞ্জ, হ্যাঁ, এটা নিয়ে এই রাশিয়ার মধ্যে বিরোধ আছে। এটা অনেক গল্প আছে, বিরোধপূর্ণ যে সকল অঞ্চলগুলো আছে, তখন পড়ানোর সময় আমরা ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা করব। তবে এই যে তাতার প্রণালী, এইটা আমরা একটু লিখি যে পৃথিবীর সবচেয়ে বড় প্রণালী। পৃথিবীর পৃথিবীর দৈর্ঘ্যে দৈর্ঘ্যে সবচেয়ে বড় প্রণালী, সবচেয়ে বড় প্রণালী, সবচেয়ে বড় প্রণালী কোনটা? দৈর্ঘ্যে সবচেয়ে বড় প্রণালী কোনটা? তাতার প্রণালী সবচেয়ে বড় প্রণালী, দৈর্ঘ্যে সবচেয়ে বড়, দৈর্ঘ্যে সবচেয়ে বড়, দৈর্ঘ্যে সবচেয়ে বড়। এই যে তাতার প্রণালী, এটা হলো সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে কি? সবচেয়ে বড়। তাতার প্রণালী হলো সবচেয়ে বড় প্রণালী। তার মানে আমরা লিখবো যে এই তাতার প্রণালীটা কি? তাতার প্রণালী হলো দৈর্ঘ্যে সবচেয়ে বড়। তাতার প্রণালী হলো দৈর্ঘ্যে সবচেয়ে বড়। তাতার প্রণালী হলো দৈর্ঘ্যে সবচেয়ে বড়। বুঝতে পেরেছেন কিনা সবাই একটু কমেন্ট করি। তাতার প্রণালী পরীক্ষায় যদি আসে দৈর্ঘ্যে সবচেয়ে বড় প্রণালী কোনটা, উত্তর হবে কি? সবচেয়ে বড় প্রণালী কোনটা? উত্তর হবে তাতার প্রণালী। তাতার প্রণালী। তাতার প্রণালী জাপান সাগর আর হলো ওকোস্টক সাগরকে সংযুক্ত করে দেয়, আলাদা করে দেয় কাকে? এটা রাশিয়া এবং শাখালিন দ্বীপপুঞ্জ যেটা আছে সেটাকে আলাদা করে দেয়। রাশিয়া এবং শাখালিন দ্বীপপুঞ্জকে আলাদা করে দেয়। রাশিয়া এবং শাখালিন দ্বীপপুঞ্জকে আলাদা করে দেয়। রাশিয়া এবং শাখালিন দ্বীপপুঞ্জকে আলাদা করে দেয়। রাশিয়া এবং শাখালিন দ্বীপপুঞ্জ, রাশিয়া এবং শাখালিন দ্বীপপুঞ্জকে আলাদা করে দেয়। সবাই আমরা একটু কমেন্ট করি, বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা বলেন? বুঝতে পেরেছেন কিনা? রাশিয়া এবং শাখালিন দ্বীপপুঞ্জকে, রাশিয়া এবং শাখালিন দ্বীপপুঞ্জকে পৃথক করে দেয়। আর এটিকে সংযুক্ত করে দেয় কাকে? জাপান সাগর এবং ওকোস্টক সাগর। এটা হলো তাতার প্রণালী। পৃথিবীতে সবচেয়ে বড় প্রণালীর নাম, এটা হলো তাতার প্রণালী। পৃথিবীতে সবচেয়ে বড় প্রণালীর নাম কি? পৃথিবীতে সবচেয়ে বড় প্রণালীর নাম কি? উত্তর হবে তাতার প্রণালী। বলেন সবাই, আমরা একটু কমেন্ট করি। পৃথিবীতে সবচেয়ে বড় প্রণালী কি? তাতার প্রণালী। পৃথিবীতে সবচেয়ে বড় প্রণালী কি? তাতার প্রণালী। ওকে, আমরা একটু দেখি। তার মানে আমরা এই যে ফর্মোজা প্রণালী, কোরিয়া প্রণালী, তাতার প্রণালী, সমস্ত যে প্রণালীগুলো আছে, এই প্রণালীগুলো আজকে আমরা খুব ভালোভাবে চিত্রের সাহায্যে দেখলাম এবং এরপরে আমরা যাই। তার মানে আমরা পূর্ব দিকে চলে আসছি। এদিকে তাতার প্রণালী সব, এই আমরা পৃথিবীর পূর্ব দিকে যত প্রণালী আছে সমস্ত প্রণালীকে আমরা কিন্তু হ্যাক করলাম, সমস্ত প্রণালীকে আমরা এখানে শিখলাম। বঙ্গোপসাগর থেকে শুরু করে মালাক্কা প্রণালী হয়ে আমরা দক্ষিণ চীন সাগরে আসছি। দক্ষিণ চীন সাগর থেকে এইদিকে আমরা ফর্মোজা বা তাইওয়ান প্রণালী হয়ে এইদিকে আমরা কোথায় আসছি? পূর্ব চীন সাগর। পূর্ব চীন সাগর থেকে এইদিকে আমরা কোরিয়া প্রণালী হয়ে কোথায় আসছি? আমরা আসছি হলো জাপান সাগরে। জাপান সাগর থেকে আমাদের ওকোস্টক সাগরে যাওয়ার যে রাস্তা, অর্থাৎ জাপান সাগর থেকে আমরা তাতার প্রণালী হয়ে ওকোস্টক সাগরে আসছি। আর এই আপনার এই ওকোস্টক সাগরের মধ্য দিয়ে আমাদের একেবারে পৃথিবীর যে পূর্ব প্রান্ত, একেবারে এই উত্তর পূর্ব প্রান্ত যেটা পৃথিবীর, আমরা চলে আসছি। তার মানে বাংলাদেশ থেকে শুরু করে একদম পৃথিবীর উত্তর পূর্ব প্রান্তে চলে আসছি, যেখানে আমাদের ওকোস্টক সাগর অবস্থিত। দেখেন, এই যে আমাদের ফ্রি আমরা এই পৃথিবীর পূর্ব প্রান্ত পর্যন্ত চলে আসছি, অনেক দূর এখানে আমরা অতিক্রম করে আসছি। আজকে আমরা পুরো পৃথিবীটাই কি ঘুরবো, পুরো পৃথিবীটাকেই আমরা ঘুরবো। ইনশাল্লাহ সাথে থাকুন, অনেক মজার মজার ক্লাস পাবেন। না করলে, ক্লাস না করলে তো বুঝবেন না, আপনাদের কনফিউশন ক্লিয়ার হবে না, সেই জায়গা থেকে পরীক্ষায় ভালো মার্ক পাবেন না। পরীক্ষায় ভালো মার্ক পাওয়ার জন্য আপনাদের ক্লাস করতে হবে এবং সেই জায়গা থেকে প্রত্যেকটা কনফিউশনাল কোশ্চেন গুলো আমাদের সলভ করতে হবে। আসেন আমরা এই যে একটু কোশ্চেন প্র্যাকটিস করি। আচ্ছা, এখানে কোশ্চেন প্র্যাকটিস দেওয়া হয় নাই। এখন আমাদের বিখ্যাত প্রণালী আরেকটা হলো হরমুজ প্রণালী। আমরা শুরুতেই বঙ্গোপসাগর থেকে এইদিকে আমাদের পক প্রণালী হয়ে আমরা গিয়েছিলাম কোথায়? আমাদের আরব সাগরে গিয়েছিলাম। আরব সাগরের পার্শ্ববর্তী আরেকটা সাগর আছে মান্নার উপসাগর। মান্নার উপসাগরের পাশে আরেকটা সাগর ছিল আমাদের লাক্ষাদ্বীপ সাগর। আমরা এই যে বঙ্গোপসাগর থেকে বঙ্গোপসাগর থেকে আমাদের পক প্রণালী হয়ে, যেটা ভারত এবং শ্রীলঙ্কাকে আলাদা করে দিয়েছে, বঙ্গোপসাগর থেকে পক প্রণালী হয়ে আমরা যাবো আরব সাগর। এখন আরব সাগর থেকে দেখি আমরা কোথায় রওনা হতে পারি। এখন আরব সাগর হলো আরবের যে তীরবর্তী দেশ। এই আরবের তীরবর্তী দেশগুলোর কাছেই অবস্থিত। আমরা আছি হলো আরব সাগর। আমরা বঙ্গোপসাগর থেকে পক প্রণালী হয়ে আরব সাগরে রওনা দিয়েছি। এই যে আমাদের আরব সাগর আমরা পেয়ে গেছি। তার মানে আরব সাগরের
এই যে নিকটবর্তী আরেকটা উপসাগর হলো কি ওমান উপসাগর। তার মানে দেখেন আমরা বলেছিলাম আর যেটাই আরব সাগর সেটাই কিন্তু ওমান উপসাগর। আরব সাগরে পানির গভীরতা, এখানে পানির গভীরতা বেশি, আর ওমান উপসাগর অর্থাৎ আমরা যখন ভূখণ্ডের দিকে যাব তখন পানির গভীরতা কমতে থাকবে, এবং এই পানির গভীরতার উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের জলরাশির নামকরণ করা হয়। আরব সাগরে পানির গভীরতা অনেক বেশি, যাই হোক না কেন আরব সাগর যেটা ওমান উপসাগরই সেটা, একই বিষয়, অন্য কোনো বিষয় না, শুধু নামকরণ আলাদা, কিন্তু সেখানে পানির গভীরতা এই হলো, আর অন্য কিছু না। তার মানে এই যে নদী খাল বিল যাই হোক না কেন সমস্ত জায়গায় শুধু পানি আর পানি। পানির মূলত এই পানির যে উচ্চতা বা পানির গভীরতার উপর ডিপেন্ড করেই মূলত আমরা এখানে বিভিন্ন ধরনের আমরা এই যে সাগর উপসাগর মহাসাগর নদী খাল বিল এগুলো নামকরণ করে থাকি, আর কিচ্ছু না, এখানে শুধু পানি আছে। দেখেন আমরা বলতেছিলাম আরব সাগর, এই আরব সাগর মূলত ওমান উপসাগরের একটা অংশ। যাই হোক, অর্থাৎ ওই ওমান উপসাগর হলো আরব সাগরের একটা অংশ। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, আসেন আমরা সেই জিনিসটা একটু শেখার চেষ্টা করি। তার মানে আমরা শিখতেছিলাম এই যে ওমান উপসাগর, আচ্ছা ওমান উপসাগর আর হলো আরব সাগর, ওমান উপসাগর আর হলো কি আরব সাগর। এই যে আরব সাগর আর ওমান উপসাগর থেকে আমরা এখন রওনা দেবো কোথায়? আমরা যদি একটু সামনের দিকে রওনা হই, অর্থাৎ আমরা যদি এই দিকে একটু রওনা হই, আচ্ছা একটু উল্টো হয়ে গেল, ওমান উপসাগর বা আরব সাগর থেকে আমরা এখন রওনা দেবো পারস্য উপসাগরের দিকে। কোথাও রওনা দিব? পারস্য উপসাগর, এইটা হলো পারস্য উপসাগর, এটা হলো কি, এটা হলো পারস্য উপসাগর। তার মানে এই যে ওমান উপসাগর বা আরব সাগর থেকে আমরা যদি রওনা হই পারস্য উপসাগরের দিকে, তখন এই যে মাঝখানে আমরা একটা সংকীর্ণ জলরাশি দেখতে পাচ্ছি, এই যে সংকীর্ণ জলরাশি দেখতে পাচ্ছি, এখানে একটা সংকীর্ণ জলরাশি দেখতে পাচ্ছি, এই যে সংকীর্ণ জলরাশি, এই সংকীর্ণ জলরাশিকে বলা হয় হরমুজ প্রণালী। কি প্রণালী? হরমুজ প্রণালী। এই হরমুজটা কেন আসলো? হরমুজটা কেন আসলো? কারণ এই যে ইরান আমরা দেখতে পাচ্ছি, এই ইরানের পূর্ব নাম হলো হরমুজ। ইরানের পূর্ব নাম কি? হরমুজ। হরমুজ ইরানের পূর্ব নাম, এই ইরানের পূর্ব নাম হলো হরমুজ। ভালো করে মনে রাখবো যে ইরানের পূর্ব নাম, ইরানের যে পূর্ব নাম, এই ইরানের পূর্ব নামকে আমরা বলবো হরমুজ। ইরানের যে পূর্ব নাম, এই ইরানের পূর্ব নামকে আমরা বলবো হরমুজ। তার মানে এই ইরানের পূর্ব নাম হরমুজ অনুযায়ী এখানে যে নামকরণটা করা হয়েছে সেটা নাম হলো হরমুজ প্রণালী। পরীক্ষায় প্রশ্ন হতে পারে, এখান থেকে প্রশ্ন হয়েছে, এইখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখেন এই যে হরমুজ প্রণালী, এইখানে হরমুজ প্রণালী সংযুক্ত করতেছে পারস্য উপসাগর আর হলো ওমান উপসাগর। ওমান উপসাগর না থেকে এখানে আরব সাগর থাকতে পারে। তার মানে পরীক্ষায় প্রশ্ন হতে পারে হরমুজ প্রণালী কোন কোন জলরাশিকে সংযুক্ত করে? উত্তর হবে কি পারস্য উপসাগর আর হলো ওমান উপসাগর। পারস্য উপসাগর আর হলো ওমান উপসাগর, অথবা পারস্য উপসাগর হলো আরব সাগর, যে কোনো একটা থাকতে পারে। আর এখানে পৃথক করতেছে কাকে কাকে? দেখেন এখানে আমরা ইরান দেখতে পাচ্ছি, ইরান পৃথক করতেছে কাকে কাকে? পৃথক করতেছে এখানে আমরা ইরানকে দেখতে পাচ্ছি, আর হলো এই যে দেখেন এখানে সংকীর্ণ সংকীর্ণ যে পথ, এইখানে যে সংকীর্ণ যে পথ এইখানে দেখেন, এইটা হলো একটা ভূখণ্ড, এটা একটা ভূখণ্ড, এটাকে বলা হয় সংযুক্ত আরব আমিরাত। এইটুকু হলো সংযুক্ত আরব আমিরাত। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে সংযুক্ত আরব আমিরাত আর হলো ইরানকে পৃথক করতেছে। পরীক্ষায় যদি প্রশ্ন হয় হরমুজ প্রণালী কোন কোন এখানে ভূখণ্ডকে পৃথক করে দেয়? ইরান আর হলো সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করে দেয়, ইরান আর হলো সংযুক্ত আরব আমিরাতকে। আর এখানে দেখেন হরমুজ প্রণালী মূলত যেটা আছে, এই হরমুজ প্রণালী মূলত ইরানের পূর্ব নাম। এই হরমুজ অনুযায়ী এখানে নামকরণ করা হয়েছে, সংযুক্ত করতেছে কাকে কাকে? পারস্য উপসাগর আর হলো ওমান উপসাগর। আর পৃথক করতেছে সংযুক্ত আরব আমিরাত আর হলো কাকে? ইরানকে সংযুক্ত করতেছে, বিচ্ছিন্ন করতেছে কাকে কাকে? ইরান আর হলো সংযুক্ত আরব আমিরাতকে এখানে বিচ্ছিন্ন করতেছে। এখানে দেখেন এই পারস্য উপসাগরের তীরবর্তী একটা দ্বীপ আছে, সেটা হলো আবু মুসা দ্বীপ। দেখেন এইখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা দ্বীপ আছে, এই যে দ্বীপ, এই দ্বীপের নাম হলো আবু মুসা দ্বীপ। এই যে আবু মুসা দ্বীপ, এই দ্বীপের নাম কি? আবু মুসা দ্বীপ। পরীক্ষায় প্রশ্ন আসছে যে আবু মুসা দ্বীপটি কোথায় অবস্থিত? উত্তর হলো পারস্য উপসাগর। এই যে পারস্য উপসাগরে অবস্থিত। আবার এই আবু মুসা দ্বীপের মালিকানা নিয়ে এই ইরান আর সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বন্দ্ব আছে, এখনো বিরোধ চলতেছে, দ্বন্দ্ব রয়েছে কার কার মধ্যে? পরীক্ষায় প্রশ্ন আসে আবু মুসা দ্বীপের মালিকানা নিয়ে কোন কোন দ্বীপের মধ্যে, কোন কোন দেশের মধ্যে এই দ্বন্দ্ব রয়েছে। পরীক্ষায় প্রশ্ন হয় যে আবু মুসা দ্বীপটির মালিকানা নিয়ে কোন কোন দেশের মধ্যে বিবাদ চলমান আছে, দ্বন্দ্ব রয়েছে। উত্তর হবে কি ইরান আর হলো সংযুক্ত আরব আমিরাত। পরীক্ষায় প্রশ্ন হতে পারে পারস্য উপসাগরের তীরবর্তী দ্বীপ কোনটি? উত্তর হবে আবু মুসা দ্বীপ। অথবা উল্টো প্রশ্ন হতে পারে আবু মুসা দ্বীপ এটা কোথায় অবস্থিত? উত্তর হবে পারস্য উপসাগরে। এই আবু মুসা দ্বীপ কোথায় অবস্থিত? উত্তর হবে পারস্য উপসাগরে। এই যে পারস্য উপসাগরের তীরবর্তী অনেকগুলো এখানে আমরা দ্বীপ দেখতে পাই। এখানে দেখেন কুয়েত আছে, এই কুয়েত আছে, বাহরাইন আছে, বাহরাইন আছে, কাতার আছে,
এইগুলো হলো পারস্য উপসাগরের তীরবর্তী দেশ। পরীক্ষায় প্রশ্ন হয় যে পারস্য উপসাগরের তীরবর্তী দেশ কোনগুলো। আবার এখানে ওমানও আছে, এই ওমানও পারস্য উপসাগরের তীরবর্তী দেশ। তার মানে অনেকগুলো বিষয় আমরা এখান থেকে শিখলাম। সেটা হলো কি, পারস্য উপসাগরের তীরবর্তী দেশ কোনগুলো। এই ইরান তো আছে, কারণ ইরানের নাম অনুযায়ী এখানে এই পারস্য নামকরণটা করা হয়েছে। এই উপসাগরের নামকরণ করা হয়েছে কি, পারস্য উপসাগর। এই যে ইরান, এই ইরানের পূর্ব নাম হলো পারস্য, সেই অনুযায়ী এখানে পারস্য উপসাগর নামকরণ করা হয়েছে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এই পারস্য উপসাগরের তীরবর্তী দেশ হলো ইরান আছে, কুয়েত আছে, বাহরাইন আছে, কাতার আছে, সংযুক্ত আরব আমিরাত আছে, আর হলো লাস্টলি আমরা যেটা বলবো কি, ওমান। ওমান আছে। এই যে এই কয়েকটা দেশ কিন্তু পারস্য উপসাগরের তীরবর্তী দেশ। পরীক্ষায় প্রশ্ন হয় এবং এখান থেকে হওয়ার পসিবিলিটি অনেক বেশি। দেখেন এগুলো পার্মানেন্ট প্রশ্ন। আপনি জিকের জন্য, মানে জিকের তো কোনো শেষ নেই, যে কোনো একটা লাইন উঠিয়ে আপনাকে এখানে কোশ্চেন করতে পারে। তবে আপনার প্রস্তুতির জন্য যে ট্রেডমার্ক গুলো আছে, অর্থাৎ যে জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন হয় এবং সেগুলো পার্মানেন্ট ইনফরমেশন, এখান থেকে কোনো ইনফরমেশন চেঞ্জ হবে না, সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে এবং যথেষ্ট গুরুত্ব সহকারে সেগুলো আগে আয়ত্ত করা উচিত। কারণ আমাদের যে প্রণালী, এগুলো তো নর্মালি চেঞ্জ হয় না। এই চেঞ্জ মানে মানে আনচেঞ্জেবল যে তথ্যগুলো আছে, এগুলো খুব ভালো করে পড়তে হয়। আপনাদের আহ, আপনাদের কাছে পরামর্শ থাকবে এই তথ্যগুলো, বিশেষ করে আমরা এই যে প্রণালী নিয়ে যে টপিকগুলো পড়তেছি, এই প্রণালীর টপিকগুলো খুব ভালো করে দেখার চেষ্টা করবেন। যারা এখন পর্যন্ত লাইভটি শেয়ার করে নাই, আমরা লাইভটি শেয়ার করে দিই, দ্রুত সময় লাইভটি শেয়ার করে দিই। তার মানে পারস্য উপসাগর যেটা আছে, এই পারস্য উপসাগর আর ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালী, সেই জায়গা থেকে আমরা পারস্য উপসাগরে চলে আসছি। আমাদের গল্প ছিল আরব সাগরে। আমরা আরব সাগর থেকে রওনা হয়ে, যাদের কাছে ম্যাপ আছে দেখবেন যে টেবিলের পাশে ম্যাপটা বের করেন, আমরা আজকে পুরো পৃথিবী ঘুরবো। কথা দিচ্ছি আজকের পর থেকে আপনাদের এই হরমুজ প্রণালী বা অন্যান্য যত সকল প্রণালী আছে, এই প্রণালী থেকে একবার কোনোভাবেই ছুটবে না। আমরা খুব ভালো করে শেখার চেষ্টা করি। আমরা ছিলাম পারস্য উপসাগরে, আর পারস্য উপসাগরের তীরবর্তী একটা দেশ, সেটা হলো ইরান। এই ইরান থেকে শুরু করে এখানে কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত আর হলো ওমান আছে। এগুলো সবগুলো পারস্য উপসাগরের তীরবর্তী দেশ। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আমরা আরেকটা লাইন দেখতে পাচ্ছি, এইখানে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় সাতিল আরব। এটাকে কি বলা হয়? সাতিল আরব বলা হয়। এটাকে বলা হয় সাতিল আরব। সাতিল আরব হলো ইরাক ও ইরানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। দেখেন, ইরাক ও ইরানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে কি নিয়ে? সাতিল আরব। সাতিল আরব হলো এইখানে একটা মিলিত প্রবাহ। এইখানে দুইটা নদী এসে মিলিত হয়েছে, একটা হলো টাইগ্রিস, একটার নাম হলো কি, টাইগ্রিস। দুইটা, এটা টাইগ্রিস আর হলো একটা ইউফ্রেটিস। ইউফ্রেটিস, ইউফ্রেটিস হলো ফুরাত। হুম, এই টাইগ্রিস হলো দজলা। দজলা নদী নাম শুনেছি না? আর হলো এই যে ফুরাত, কারবালার যে প্রান্ত, এই যে কারবালার যে প্রান্ত কোথায়, এই যে ফুরাত নদীর প্রান্ত যেটা, হ্যাঁ, এটা ইংলিশে বলা হয় ইউফ্রেটিস, হলো ফুরাত নদী। ফোরাত নদী। তার মানে আমরা যেটা শিখবো সেটা হলো নতুন একটা বিষয় শিখবো। এই টাইগ্রিস আর হলো ইউফ্রেটিস নদীর মিলিত যে প্রবাহ, এই মিলিত প্রবাহকেই আমরা বলবো সাতিল আরব। মিলিত প্রবাহকেই বলবো সাতিল আরব। পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে টাইগ্রিস আর হলো পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে সাতিল আরবটা কি, উত্তর হবে টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ। টাইগ্রিসটাকে আমরা বলি বাংলায়, এটাকে দজলা নদী বলি, আর ইউফ্রেটিসটাকে আমরা বলি ফুরাত নদী। তার মানে এই দজলা আর ফুরাত নদীর যে মিলিত যে প্রবাহ একত্রিত হয়ে নতুন আরেকটা প্রবাহ সৃষ্টি করেছে, সেই প্রবাহটাকে আমরা বলবো কি, সাতিল আরব। এই সাতিল আরব নিয়ে ইরাক আর ইরানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সাতিল আরবের মালিকানা নিয়ে, সাতিল আরবের মালিকানা নিয়ে এখানে যে ইরাক আছে, এখানে দেখেন ইরাক আর হলো যে ইরান আছে, এই ইরাক আর ইরানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে কি নিয়ে? এই সাতিল আরব নিয়ে। সাতিল আরব নিয়ে। তার মানে পরীক্ষায় প্রশ্ন হতে পারে সাতিল আরব কি? সাতিল আরব হলো টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ। পরীক্ষায় প্রশ্ন হতে পারে টাইগ্রিস কি? টাইগ্রিস হলো দজলা। টাইগ্রিস হলো কি? দজলা নদী। আর ইউফ্রেটিস হলো ফুরাত নদী। ফ্রেটিস, ফ্রেটিস থেকে ফ, এইটা মনে রাখবেন যে ফ্রেটিসের ফ আছে, আর সুতরাং এটা হলো ইউফ্রেটিস হলো ফুরাত নদী। এটা ভালো করে শেখার চেষ্টা করব যে টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ হলো সাতিল আরব, যেটা নিয়ে ইরাক আর ইরানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। মোটামুটি ভাবে এই হরমুজ প্রণালীর যে গল্প আমরা শিখতেছিলাম, সেই জায়গা থেকে এই তথ্যগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আসেন আমরা বিগত বছরের প্রশ্ন সহ আরো কিছু স্যাম্পল কোশ্চেন এখানে আমরা সলভ করার চেষ্টা করব। আগে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করি, তারপরে অন্য কিছু সলভ করি। দেখেন এই যে প্রশ্ন, দেখেন 3 নম্বর প্রশ্ন, পরীক্ষায় প্রশ্ন আসছে যে আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? পরীক্ষায় প্রশ্ন আসছে। এটা প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে প্রশ্ন। আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? সবাই আমরা একটু কমেন্ট করি, আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? সবাই কমেন্ট করি, উত্তর কোনটা হবে, সঠিক উত্তর কোনটা হবে, সবাই আমরা একটু কমেন্ট করি। সবাই আমরা একটু কমেন্ট করি, আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? সবাই আমরা একটু কমেন্ট করি, দ্রুত সময় আমরা কমেন্ট করি, আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত?
আবু মুসাদ্দিব, এই যারা আছি ভাইয়া আপু যারা আছি, আমরা একটু কমেন্ট করি, দ্রুত সময় কমেন্ট করি, না কমেন্ট করলে তো বুঝতে পারবেন না। সবাই একটু কমেন্ট করি যে আবু মুসাদ্দিব কোন সাগরে অবস্থিত। এখনই তো পড়াইলাম, কমেন্ট করতেছেন না কেন? এখনই তো পড়াইলাম যে আবু মুসাদ্দিব কোন সাগরে অবস্থিত। আবু মুসাদ্দিব কোন সাগরে অবস্থিত, সবাই আমরা একটু কমেন্ট করি। সবাই আমরা একটু কমেন্ট করি, আবু মুসাদ্দিব কোন সাগরে অবস্থিত। কি অবস্থা, এত রেসপন্স লো কেন? আবু মুসাদ্দিব কোন সাগরে অবস্থিত? উত্তর হবে কি এই যে পারস্য উপসাগর। পারস্য উপসাগরেই তো এই আবু মুসা দ্বীপ অবস্থিত। আসেন, আমাদের এই যে আবু মুসা দ্বীপটির মালিকানা নিয়ে পরীক্ষায় 4 নম্বরের যে প্রশ্ন, আবু মুসা দ্বীপটির মালিকানা নিয়ে, আবু মুসা দ্বীপটির মালিকানা নিয়ে, আচ্ছা আসমা আক্তার বলেছেন এ, রিমি খাতুন বলেছেন এ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আবু মুসা দ্বীপটির মালিকানা নিয়ে কোন কোন দেশের মধ্যে বিরোধ চলমান বলেন তো দেখি। এই যে আবু মুসা দ্বীপটির মালিকানা নিয়ে আমরা একটু আগে দেখলাম যে ইরান এবং ইরাকের মধ্যে, এই ইরাক আর ইরানের মধ্যে এখানে দ্বন্দ্ব রয়েছে আবু মুসা দ্বীপের মালিকানা নিয়ে। এরপরে আমরা যেটা শিখবো যে সাতিল আরব কি, সাতিল আরবটা কি? দশম বিজেএস পরীক্ষা, এই যে দশম বিজেএস পরীক্ষায় পরীক্ষা প্রশ্ন আসছিল সাতিল আরবটা কি। সাতিল আরব হলো এই টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ। টাইগ্রিস আর হলো ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ, এটাকে বলি আমরা সাতিল আরব। এইখানে দেখেন এই যে কুয়েত, পরীক্ষায় প্রশ্ন আসছিল, এটা হলো প্রাইমারির প্রশ্ন, প্রাইমারির বিগত বছরের প্রশ্ন। আমরা বলেছি প্রাইমারি থেকে এখান থেকে অনেক প্রশ্ন আসে যে কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত বলেন তো দেখি। কুয়েত কোন সাগর তীরে অবস্থিত? আমরা একটু আগে দেখলাম যে পারস্য উপসাগরের তীরবর্তী দেশ কোনগুলো। এইদিকে আমরা অনেকগুলো দেখেছি, ইরান দেখেছি, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এই যে ওমান আছে, এইগুলো সবগুলো হলো কি আমাদের এই পারস্য উপসাগরের তীরবর্তী দেশ। তার মানে কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত? উত্তর হলো পারস্য উপসাগর। পারস্য উপসাগরের তীরবর্তী দেশ হলো কুয়েত। ডেড সি ভালো করে মাথায় রাখবেন, ডেড সি কোথায় অবস্থিত? ডেড সি হলো ইসরায়েল এবং জর্ডানের মধ্যে অবস্থিত। এটা হলো প্রাইমারির কোশ্চেন। ইসরায়েল এবং জর্ডান, ডেড সি, বেশিরভাগ অংশ জর্ডান আর কিছু অংশ এই যে ইসরায়েলের অবস্থিত। ডেড সি কোথায় অবস্থিত? ডেড সি মানে মৃত সাগর, জর্ডানে অবস্থিত, তবে এখানে কিছু অংশ আছে ইসরায়েলের। তার মানে ইসরায়েল এবং জর্ডানের মধ্যে অবস্থিত কি ডেড সি। আরেকটা প্রশ্ন সেটা হলো আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? যাদের কাছে খাতা কলম আছে লিখে নিতে পারেন। আকাবা এই যে জর্ডানের একমাত্র সমুদ্র বন্দর, জর্ডানের একমাত্র সমুদ্র বন্দর হলো এই আকাবা। জর্ডানের একমাত্র সমুদ্র বন্দর হলো আকাবা। পরীক্ষায় যদি প্রশ্ন আসে বিগত প্রাইমারির প্রশ্ন, সেটা হলো এই যে 13 সালে পরীক্ষায় প্রশ্ন আসছিল আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? উত্তর হলো জর্ডানের একমাত্র সমুদ্র বন্দর। জর্ডানের একটা মাত্র সমুদ্র বন্দর আছে, সেটা হলো আকাবা। এরপরে বন্দর আব্বাস, পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, এটাও প্রাইমারির প্রশ্ন। বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর? পরীক্ষায় যদি প্রশ্ন হয় বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর, উত্তর হবে এই বন্দর আব্বাস হলো ইরানের সমুদ্র বন্দরের নাম হলো বন্দর আব্বাস। ইরানের সমুদ্র বন্দর হলো বন্দর আব্বাস। পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর, স্যার 4-এর ঘ হবে, 4-এর ঘ। আবু মুসা দ্বীপটির মালিকানা নিয়ে, ও সরি ভুল হয়েছে, এই যে এটা ঠিক হবে না, এটা ভুল হয়েছে, ইরান আর ইরাক হবে না, এটা হলো সাতিল আরব নিয়ে দ্বন্দ্ব রয়েছে। আর আবু মুসা দ্বীপটির মালিকানা নিয়ে এখানে দ্বন্দ্ব রয়েছে কার? ইরান আর হলো সংযুক্ত আরব আমিরাত। ইরান আর সংযুক্ত আরব আমিরাত। থ্যাংক ইউ সো মাচ রিমি খাতুন, থ্যাংক ইউ সো মাচ। আবু মুসা দ্বীপটির মালিকানা নিয়ে এখানে ইরাক আর ইরান হবে না, এখানে সঠিক উত্তর আমরা একটু আগে দেখলাম তো চিত্রে, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তার মানে সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে যে দ্বীপটা নিয়ে, সেটার নাম হলো কি আবু মুসা দ্বীপ। এই আবু মুসা দ্বীপের মালিকানা নিয়ে কোন কোন দেশের মধ্যে বিরোধ চলমান? এখানে বিবাদ চলমান হলো কার কার মধ্যে? ইরান আর সংযুক্ত আরব আমিরাত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে আমরা ছিলাম হরমুজ প্রণালীর গল্পে, এই হরমুজ প্রণালী থেকে কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। নাম্বার 1 যে প্রশ্ন, এই প্রশ্নটা দেখেন, হরমুজ প্রণালী অবস্থিত কোথায়? আমরা হরমুজ প্রণালী কোথায় শিখেছিলাম? এই যে ওমান উপসাগর এবং পারস্য উপসাগরের মধ্যে, ওমান উপসাগর এবং পারস্য উপসাগরের মধ্যে অবস্থিত যে প্রণালী, তার নাম হলো এই ওমান উপসাগর এবং পারস্য উপসাগর, তার নাম হলো কি হরমুজ প্রণালী। দেখেন এখানে দুই একই প্রশ্ন উল্টো ভাবে দিয়েছে। হরমুজ প্রণালী সংযুক্ত করেছে কাকে কাকে? ওমান উপসাগর আর হলো সংযুক্ত করেছে কাকে কাকে? ওমান উপসাগর আর হলো পারস্য উপসাগরকে সংযুক্ত করেছে। একই প্রশ্ন উল্টো করে দিয়েছে। হরমুজ প্রণালী সংযুক্ত করে কাকে? হরমুজ প্রণালী সংযুক্ত করে ওমান উপসাগর এবং পারস্য উপসাগরকে। এই যে আমরা একদম সৌদি আরবের পার্শ্ববর্তী কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত চলে গেছি। তার মানে এখন আমরা আরবীয় রাষ্ট্র আছি। এই আরব রাষ্ট্র থেকে আমরা এখন ওই যে আবার পারস্য উপসাগর থেকে আমাদের হরমুজ প্রণালী পার হয়ে আবার আমরা একটু ব্যাকওয়ার্ড পজিশনে আসি, সেটা হলো কি উপসাগর, এই আরব সাগর। এই আরব সাগরের পাশেই আরেকটা উপসাগর আছে, সেটার নাম হলো
অ্যাডেন উপসাগর, অ্যাডেন উপসাগর, অ্যাডেন উপসাগর ভালো করে মনে রাখবো। এই যে অ্যাডেন উপসাগর, অ্যাডেন উপসাগর, দেখেন এই যে অ্যাডেন উপসাগর, আর এইদিকে হলো লোহিত সাগর। অ্যাডেন উপসাগর আর হলো লোহিত সাগর, অ্যাডেন উপসাগর আর হলো লোহিত সাগর। কি ব্যাপার, এটা তো বড় হয়ে যায়। আচ্ছা ধরে নিলাম এটা অ্যাডেন উপসাগর আর এটা হলো লোহিত সাগর। এই অ্যাডেন উপসাগর আর লোহিত সাগরে দেখেন এইখানে সংযুক্ত করেছে, এই যে রাস্তাটা দেখেন, এই যে অ্যাডেন উপসাগর থেকে আমরা যদি লোহিত সাগরের দিকে রওনা হই, অ্যাডেন উপসাগর থেকে লোহিত সাগরের দিকে যদি রওনা হই, তখন আমরা যে প্রণালী পাবো, এখানে দেখেন আমরা যেটা পাচ্ছি, যে প্রণালীটা পাচ্ছি সেই প্রণালীর নাম হলো বাবেল মানদেব প্রণালী। কি প্রণালী? বাবেল মানদেব প্রণালী। এই যে এখানে আমরা একটা প্রণালী পাচ্ছি, এই প্রণালীটাকে বলবো আমরা বাবেল মানদেব প্রণালী। তার মানে এই যে প্রণালী, এই যে প্রণালী, এই প্রণালীটাকে হলো বাবেল মানদেব প্রণালী বলবো। মনে থাকবে? আশা করি মনে থাকবে। তার মানে আমরা যেটা দেখতেছিলাম যে অ্যাডেন উপসাগর আর লোহিত সাগরকে সংযুক্ত করেছে যেই প্রণালী, সেটার নাম হলো বাবেল মানদেব প্রণালী। লোহিত সাগর আর হলো লোহিত সাগর আর হলো অ্যাডেন উপসাগরকে সংযুক্ত করেছে যে প্রণালী, তার নাম হলো বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব, পরীক্ষায় প্রশ্ন আসে বাবেল মানদেব শব্দটা কি শব্দ? এই যে বাবেল মানদেব, এটা হলো একটা আরবি শব্দ। এই বাবেল মানদেবের অর্থ হলো দুর্দশার দুয়ার। যাদের কাছে খাতা কলম আছে লিখে নিতে পারেন। সেটা হলো এই যে বাবেল মানদেব, এই বাবেল মানদেব শব্দের অর্থ হলো কি? এই এই শব্দের অর্থ হলো দুর্দশার দুয়ার, এবং বাবেল মানদেবটা হলো আরবি শব্দ। পরীক্ষায় প্রশ্ন আসে বাবেল মানদেব কোন ধরনের শব্দ? বাবেল মানদেব হলো আরবি শব্দ, আরবি শব্দ, এবং এটার অর্থ হলো দুর্দশার দুয়ার। দেখেন এই বাবেল মানদেব, আমরা এই পাশে হলো এশিয়া দেখতে পাচ্ছি, এই পাশে এশিয়া, আর এইটা হলো আফ্রিকা। তার মানে এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী। এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী, এবং বাবেল মানদেব প্রণালী সংযুক্ত করতেছে রেড সি আর হলো অ্যাডেন উপসাগর, যেটা এইদিকে লোহিত সাগর আর হলো অ্যাডেন উপসাগর। আর এখানে দেখেন বিচ্ছিন্ন করেছে ভূখণ্ডকে, ভূখণ্ডকে বিচ্ছিন্ন করেছে কোন কোন ভূখণ্ড? এটা হলো আফ্রিকার জিবুতি আর হলো এশিয়ার ইয়েমেন। এশিয়ার ইয়েমেন এবং আফ্রিকার জিবুতিকে বিচ্ছিন্ন করেছে। আমরা বাবেল মানদেব প্রণালী দেখতেছি। আমরা অ্যাডেন উপসাগর থেকে লোহিত সাগরে যাওয়ার যে প্রণালী, এটাকে বলবো বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব আরবি শব্দ যার অর্থ হলো দুর্দশার দুয়ার। আর এখানে বাবেল মানদেব বিচ্ছিন্ন করতেছে জিবুতি, এটা হলো আফ্রিকার জিবুতি। আফ্রিকা মহাদেশের একটা দেশ হলো জিবুতি, আর এশিয়া মহাদেশের একটা দেশ হলো ইয়েমেন। তার মানে এশিয়ার ইয়েমেন আর হলো এই আফ্রিকার জিবুতিকে পৃথক করতেছে, সংযুক্ত করতেছে কাকে কাকে? লোহিত সাগর আর অ্যাডেন উপসাগর। পরীক্ষায় প্রশ্ন হয় অনেক সময় এই যে অ্যাডেন, অ্যাডেন হলো কোন দেশের সমুদ্র বন্দর? অ্যাডেন যে বন্দর আছে, অ্যাডেনটা কোন দেশের সমুদ্র বন্দর? পরীক্ষায় প্রশ্ন হয়। যদি পরীক্ষায় প্রশ্ন হয় অ্যাডেনটা হলো ইয়েমেনের একটা বন্দর নগরী, ইয়েমেনের একটা বন্দর নগরী হলো অ্যাডেন। এই অ্যাডেন হলো ইয়েমেনের একটা বন্দর নগরী। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। লোহিত সাগর, এখন দেখেন আমরা লোহিত সাগরে চলে আসছি অলরেডি। এখন লোহিত সাগর থেকে আমরা ভূমধ্য সাগরের দিকে রওনা হব। লোহিত সাগর থেকে আমরা যদি ভূমধ্য সাগরের দিকে রওনা হই, লোহিত সাগর থেকে আমরা যদি ভূমধ্য সাগরের দিকে রওনা হই, লোহিত সাগর থেকে আমরা যদি ভূমধ্য সাগরের দিকে রওনা হই, এইটা হলো ভূমধ্য সাগর। কোথায় ভূমধ্য সাগর? আমরা একটু দেখাই দেই। এইটা হলো ভূমধ্য সাগর। তার মানে আমরা ছিলাম লোহিত সাগর, লোহিত সাগর থেকে আমরা যদি ভূমধ্য সাগরের দিকে রওনা হই, তখন আমরা আরেকটা এখানে খাল পাবো, যেটাকে বলবো আমরা সুয়েজ খাল। যেটাকে কি বলবো আমরা? সুয়েজ খাল বলবো, সুয়েজ খাল। আমরা আরেকটা খাল পাবো, এটাকে বলবো আমরা সুয়েজ খাল। এই যে এটা হলো সুয়েজ খাল। এটা কি খাল? এটা হলো সুয়েজ খাল। এই সুয়েজ খাল তাহলে সংযুক্ত করতেছে কাকে কাকে? লোহিত সাগর আর হলো ভূমধ্য সাগর। আর আলাদা করতেছে কাকে? এই দেখেন মিশরকে আলাদা করে দিচ্ছে। আর এইদিকে হলো মিশরের পাশে আরেকটা দ্বীপ আছে, এটা হলো সিনাই উপদ্বীপ। সিনাই উপদ্বীপ, সিনাই উপদ্বীপ, এটাও হলো মিশরের, এটাও হলো মিশরের। মিশর কিন্তু দুই মহাদেশে অবস্থিত, একটা হলো এশিয়ায় আর একটা হলো আফ্রিকায়। কারণ এশিয়ার এই দেখেন সিনাই উপদ্বীপ, এইটা মূলত আলাদা করে দিয়েছে। এটা হলো এশিয়ার একটা অংশ। সিনাই উপদ্বীপ হলো এশিয়ার একটা অংশ। মিশরের যে অংশটা, এটা হলো মিশর, অর্থাৎ সুয়েজ খালের এক পাশে আছে, সুয়েজ খালের বাম পাশে আছে, এবং সুয়েজ খালের ডান পাশে আছে, দুইটা অংশ সিনাই উপদ্বীপ। তার মানে সিনাই উপদ্বীপ আর হলো মিশরকে আলাদা করে দিয়েছে কোনটা? এটা হলো সুয়েজ খাল। সুয়েজ খাল এটা হলো মানব সৃষ্ট একটা খাল। এটাকে খনন করেছে মানুষ, নিজের প্রয়োজনে এটাকে খনন করেছে। কারণ এই ভূমধ্য সাগর থেকে লোহিত সাগর, সুয়েজ খাল পার হয়ে লোহিত সাগর হয়ে বাবেল মানদেব প্রণালী হয়ে আমরা যখন আরব সাগরে আসবো, তখনই কিন্তু আমাদের ভারত মহাসাগরে আমরা চলে আসবো খুব সহজেই। অর্থাৎ এশিয়া থেকে, অর্থাৎ ইউরোপ থেকে আমাদের এই সুয়েজ খাল পার হয়ে খুব দ্রুতই আমরা কোথায় চলে আসতে পারি? আমাদের এই ভারত মহাসাগরে চলে আসতে পারি। এই যে জলপথ, এটা আবিষ্কার করেছেন। যাই হোক, আমরা ছিলাম সুয়েজ খাল নিয়ে। সুয়েজ খাল এটা মূলত মিশর আর সিনাই উপদ্বীপ, এই সিনাই উপদ্বীপকে আলাদা করে দিয়েছে আর সংযুক্ত করেছে
ভূমধ্যসাগর আর হলো লোহিত সাগর। আমরা এই বঙ্গোপসাগর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে ঘুরতে ঘুরতে এখন আমরা ভূমধ্যসাগরে চলে আসছি। নদীপথে, সমুদ্র পথে, আজকে আমরা এই সমুদ্র পথে পুরো পৃথিবীকেই আমরা ইনশাআল্লাহ আজকে ঘুরতে থাকবো। এই যে আমরা ছিলাম ভূমধ্যসাগর, তার মানে সুয়েজ খালের গল্পে ছিলাম। সুয়েজ খাল থেকে এখন ইম্পর্টেন্ট কিছু তথ্য দেখবো যেগুলো পরীক্ষা আসছে। বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করব। আমরা সুয়েজ খাল, এই সুয়েজ খাল কিন্তু একটা কৃত্রিম খাল এবং এই সুয়েজ খালের খনন শুরু হয় 1859 সালে। এই তথ্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সুয়েজ খালের খনন শুরু হয় কত সালে? সুয়েজ খালের খনন শুরু হয় 1859 সালে। সবাই আমরা আমরা একটু লাইভটি শেয়ার করে দিই যারা যারা আমরা একটু আছি। সুয়েজ খালের সুয়েজ খালের সবাই সবাই আমরা একটু লাইভটা শেয়ার করে দিই। সুয়েজ খালের খনন কাজ শুরু হয় 1859 সালে এবং এইটার সম্পন্ন করতে সময় লাগে 10 বছর। 10 বছর লাগে। আর এটাকে উদ্বোধন করা হয় হলো 1869 সালে। 1859 থেকে 1869, 10 বছরের ডিফারেন্স, অর্থাৎ সুয়েজ খাল খনন করতে সময় লাগে 10 বছর। সুয়েজ খাল খনন করতে সময় লাগে হলো 10 বছর। সুয়েজ খাল খনন করতে সময় লাগে 10 বছর। সুয়েজ খাল খনন করতে সময় লাগে 10 বছর। তার মানে সুয়েজ খাল একটা কৃত্রিম খাল। এটাকে খনন শুরু হয় 1859 সালে। আর এটা উদ্বোধন করতে, আর এটার সুয়েজ খালটা চালু হয় বা এটাকে উদ্বোধন করা হয় 1869 সালে, অর্থাৎ 10 বছর পরে। আর সুয়েজ খালকে বলা হয়, দেখেন, হাইওয়ে টু ইন্ডিয়া। সুয়েজ খালকে বলা হয় হাইওয়ে টু ইন্ডিয়া। হাইওয়ে টু ইন্ডিয়া। দেখেন, এই সুয়েজ খালের উদ্যোক্তা, সুয়েজ খাল খননের যে উদ্যোক্তা, এটার নাম কিন্তু মনে রাখতে হবে। এটার নাম হলো ফার্দিনান্দ দা লেসেন্স। ফরাসি কূটনীতিক ছিলেন তিনি, এটার উদ্যোগ গ্রহণ করেছিলেন। ফার্দিনান্দ দা লেসেন্স, এটা এই সুয়েজ খাল খননের যে উদ্যোক্তা, এটাকে বলা হয় ফার্দিনান্দ দা লেসেন্স। ফরাসি কূটনীতিক ফার্দিনান্দ দা লেসেন্স। পরীক্ষায় এই যে তথ্যগুলো, এগুলো 5 স্টার মার্কিং করে রাখবেন। সুয়েজ খাল সংক্রান্ত যে তথ্যগুলো, বিশেষ করে সুয়েজ খাল খননের যে সময় 1859 সাল, এবং এটাকে খনন করতে কত বছর সময় লাগে? 10 বছর সময় লাগে। এবং এইটা খনন হয় কত সালে? 1869 সালে। 1869 সালে, এটা ভালো করে মনে রাখবেন। আরেকটা তথ্য, সেটা হলো সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কত সালে? 1956 সালে। 1956 সালে সুয়েজ খাল জাতীয়করণ করা হয়। সুয়েজ খাল জাতীয়করণ করা হয়। জাতীয়করণ করা হয়। সুয়েজ খাল জাতীয়করণ করা হয়। জাতীয়করণ করা হয়। পরীক্ষায় যদি প্রশ্ন হয় সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কত সালে, উত্তর হবে 1956 সালে। 1956 সালে। এই 1956 সালে সুয়েজ খালের হলো জাতীয়করণ করা হয়। পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো দেখার চেষ্টা করবেন। সুয়েজ খাল খনন করা হয় কত সালে? উত্তর হলো 1956 সালে। সুয়েজ খাল, মিশর কবে সুয়েজ খাল জাতীয়করণ করে? উত্তর হবে 1956 সালে। 1956 সালে। এগুলো দেখবেন। আসেন আমরা এখন বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে, এই যে সুয়েজ খাল, এরপরে আমাদের বাবেল মান্দেব প্রণালী, এখান থেকে যে আমরা দুটো, একটা প্রণালী এবং একটা খাল সম্পর্কে বিস্তারিত জানলাম, সেগুলো সম্পর্কে এখন আমরা একটু প্র্যাকটিস করব। দেখেন, পরীক্ষায় প্রথমেই একটা প্রশ্ন আছে, বাবেল মান্দেব কি ধরনের শব্দ? এটা 23তম বিসিএস পরীক্ষার প্রশ্ন। বাবেল মান্দেব আমরা প্রথমেই শিখেছি, বাবেল মান্দেব হলো আরবি শব্দ। বাবেল মান্দেব কি শব্দ? আরবি শব্দ। এখন আমরা বিগত বছরের প্রশ্নগুলো আগে দেখার চেষ্টা করি। 3 নম্বরে দেখেন, এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? আমরা শুরুতেই দেখেছি এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? উত্তর হবে বাবেল মান্দেব প্রণালী। এটা 41তম বিসিএস পরীক্ষার প্রশ্ন। বিসিএস পরীক্ষায় প্রণালী থেকে 1 মার্কের প্রশ্ন হয়, নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন হয়, 18তম নিবন্ধনেও প্রশ্ন হয়েছে। এবং আপনাদের যে প্রাইমারি পরীক্ষার সামনে, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ এবং প্রাইমারি আপনাদের যে হেডমাস্টার বা হেড টিচার যে এই নিয়োগ যেটা আছে, আপনার প্রধান শিক্ষকের যে নিয়োগ প্রক্রিয়া, সেখানেও কিন্তু আপনার এই আন্তর্জাতিকের যে বিষয়গুলি, সেই জায়গা থেকে আপনার এই প্রণালী থেকে কিন্তু 1 মার্কের প্রশ্ন হয়। অনেকেই আছেন পড়ালেখা করেন না, হাবিজাবি বিভিন্ন তথ্য পড়েন, কিন্তু এগুলো কোনো কাজে আসে না। প্রতিযোগিতা, ভয়াবহ রকমের প্রতিযোগিতা হবে, সেই জায়গা থেকে ভালো করতে চাইলে আপনাকে অবশ্যই এখানে ভালোভাবে স্টাডি করতে হবে। আমরা ছিলাম এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? উত্তর হবে বাবেল মান্দেব প্রণালী। বাবেল মান্দেব প্রণালী। এখন দেখেন, আমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখার চেষ্টা করি। 5 নম্বরের যে প্রশ্ন, সুয়েজ খাল কোন কোন সাগরকে সংযুক্ত করেছে? সুয়েজ খাল, আমরা সুয়েজ খালের গল্প পড়তেছিলাম, এটা 26তম বিসিএস পরীক্ষার প্রশ্ন। 26তম বিসিএস পরীক্ষার প্রশ্ন। সুয়েজ খাল কোন কোন সাগরকে সংযুক্ত করেছে? আমরা সুয়েজ খাল দেখে পড়লাম যে লোহিত সাগর আর হলো ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে। লোহিত সাগর আর হলো ভূমধ্য সাগর। এই যে ভূমধ্য সাগর আর লোহিত সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী? আমাদের এই যে সুয়েজ খাল। সুয়েজ খাল, সুয়েজ খাল কোন বছর চালু করা হয়? আমরা দেখেছি সুয়েজ খাল হলো 1859 সালে এটার খনন কাজ শুরু হয়, আর এটাকে উদ্বোধন করা হয় 10 বছর পরে। তার মানে 1869 সালে এই সুয়েজ খাল চালু হয়। 36তম বিসিএস পরীক্ষার প্রশ্ন। এগুলো বিসিএস পরীক্ষার প্রশ্ন, এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন হয়। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল কত সালে?
দেখেন এখানে পরীক্ষার প্রশ্ন আসে, মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল 12তম বিসিএস পরীক্ষার প্রশ্ন, উত্তর হলো 1956 সালে। কোথায়? মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল 1956 সালে। আরেকটা দেখেন এখানে প্রশ্ন আসছে, খুব সুন্দর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যোগাযোগ সহজ হয়েছে কার? ইউরোপের যোগাযোগ সহজ হয়েছে। ইউরোপের যোগাযোগ সহজ হয়েছে। সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে ইউরোপের যোগাযোগ এখানে সহজ হয়েছে। এটাও বিগত বছরের প্রশ্ন। এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এগুলো বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন। আমরা দেখলাম যে এগুলো এই বিভিন্ন সালের যে প্রশ্নগুলো, এগুলো বিসিএস পরীক্ষার প্রশ্ন এখান থেকে বেশি হয়েছে। আসেন আমরা পরের গল্পে চলে যাই। দেখেন এখানে আরো প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে। দেখেন কোন খাল বা প্রণালী লোহিত সাগরকে, কোন খাল বা প্রণালী লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে সংযুক্ত করেছে? আমরা একটু আগেই দেখলাম সুয়েজ খাল। সুয়েজ খাল মূলত এই যে লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে সংযুক্ত করেছে। আর হাইওয়ে টু ইন্ডিয়া বলা হয় কোনটাকে? এটাকে সুয়েজ ক্যানালকে বলা হয় হাইওয়ে টু ইন্ডিয়া। সুয়েজ ক্যানালকে বলা হয়। এখানে দেখেন সুয়েজ খাল কোন কোন সাগরকে সংযুক্ত করে? পরীক্ষার প্রশ্ন আসছে, 26তম বিসিএস পরীক্ষার প্রশ্ন আসছে, অনেকবার এই সুয়েজ খাল থেকে পরীক্ষার প্রশ্ন আসছে। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে, এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে 41তম বিসিএস পরীক্ষার প্রশ্ন, যে এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? বাবেল মানদেব প্রণালী। বাবেল কোন শব্দ? বাবেল হলো আরবি শব্দ যার অর্থ দুর্দশার দুয়ার। এগুলো পরীক্ষার প্রশ্ন হয়, এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন হবে। আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন, না পারলে আপনি কিন্তু পরীক্ষায় কোনোভাবেই সফল হতে পারবেন না, কোনোভাবেই সফল হতে পারবেন না। সুয়েজ খালের দৈর্ঘ্য কত কিলোমিটার? সবাই একটু বলেন তো দেখি। 13 নম্বর যে প্রশ্নটা, আমি এটার উত্তর করবো না, বলেন সুয়েজ খালের দৈর্ঘ্য কত কিলোমিটার? সুয়েজ খালের দৈর্ঘ্য কত কিলোমিটার? সবাই আমরা একটু লাইভটা শেয়ার করে দেই। সুয়েজ খালের দৈর্ঘ্য কত কিলোমিটার? সবাই একটু বলি, সুয়েজ খালের দৈর্ঘ্য কত কিলোমিটার? সবাই আমরা লাইভটা শেয়ার করে দেই। সুয়েজ খালের দৈর্ঘ্য কত কিলোমিটার? সবাই আমরা লাইভটা শেয়ার করে দেই। সুয়েজ খালের দৈর্ঘ্য কত কিলোমিটার? সুয়েজ খালের দৈর্ঘ্য কত কিলোমিটার? সুয়েজ খালের দৈর্ঘ্য কত কিলোমিটার? সবাই আমরা একটু বলি যে সুয়েজ খালের দৈর্ঘ্য কত কিলোমিটার? সবাই আমরা একটু বলি সুয়েজ খালের দৈর্ঘ্য কত কিলোমিটার? সুয়েজ খালের দৈর্ঘ্য হলো 193 কিলোমিটার, কাছাকাছি আছে 192। সুয়েজ খালের টোটাল দৈর্ঘ্য, সুয়েজ খালের টোটাল দৈর্ঘ্য হলো 193 কিলোমিটার। সবাই আমরা একটু মনে রাখবো 193, 193 কিলোমিটার। সুয়েজ খালের দৈর্ঘ্য হলো 193 কিলোমিটার। সুয়েজ খালের দৈর্ঘ্য হলো 192। আর সুয়েজ খাল কোথায় অবস্থিত? সুয়েজ খাল 14 নম্বর যে প্রশ্ন, সুয়েজ খাল কোথায় অবস্থিত? সুয়েজ খাল হলো মিশরে অবস্থিত। মিশরে অবস্থিত সুয়েজ খাল। সুয়েজ খাল খনন করতে কত সময় লেগেছিল? 1859 থেকে 1869, মোট 10 বছর লেগেছিল। সুয়েজ খাল খনন করতে 10 বছর লেগেছিল। 16 নম্বর যে প্রশ্ন, লোহিত সাগরকে আলাদা করে দিয়েছে। আমরা ঘুরতে ঘুরতে কোথায় চলে আসলাম? আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম হলো আমাদের ভূমধ্য সাগরে চলে আসছি। এখন ভূমধ্য সাগরেই আমাদের অনেকগুলো প্রণালী আছে, সমস্ত প্রণালীগুলো নিয়ে আমরা বিস্তারিত ব্যাখ্যা করব। সবাই একটু বলেন বুঝতে পারছেন কিনা? সবাই একটু বলেন বুঝতে পারছেন কিনা যারা এখানে লাইভে আছেন। শোনেন, পড়াশোনার যে বিষয়টা, এটা সহজ নয়, এটা অনেক কঠিন পথ। সবাই কি সফল হতে পারে? সবার কাছেই বই আছে, সবাই কি পড়াশোনা করে? সবাই পড়াশোনাও করে না, সবাই সঠিকভাবে এখানে নিয়মতান্ত্রিক উপায়ে পড়াশোনার মধ্য দিয়ে যে সাকসেস হবে সেটাও কিন্তু পারে না। তার মানে সবাই কিন্তু সাকসেস হতে পারে না। সাকসেস হওয়ার জন্য সুনিয়ন্ত্রিত উপায়ে পড়াশোনা করতে হবে, সঠিকভাবে পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে কোনোভাবেই আপনি সফল হতে পারবেন না। সফলতার জন্য পড়াশোনাটা খুবই গুরুত্বপূর্ণ, পড়তেই হবে। ওকে, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম ভূমধ্য সাগরে। এখন আমরা ভূমধ্য সাগরেই আছি। এই ভূমধ্য সাগরেই অনেকগুলো প্রণালীর অবস্থান আছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। এই যে আমরা ছিলাম ভূমধ্য সাগরে, আমরা ছিলাম ভূমধ্য সাগরে, এই ভূমধ্য সাগর। এখন আমরা ভূমধ্য সাগর থেকে কোথায় যাব? এখন আমরা এই যে ভূমধ্য সাগর থেকে নতুন আরেকটা জায়গায় যাব, সেটা হলো ভূমধ্য সাগর থেকে আমরা আটলান্টিক মহাসাগরে রওনা হব। ভূমধ্য সাগর থেকে এই আটলান্টিক মহাসাগরে যাওয়ার যে রাস্তা আছে, এটাকে আমরা বলবো জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী কি প্রণালী? জিব্রাল্টার প্রণালী। এই যে ভূমধ্য সাগর থেকে আমরা আটলান্টিক মহাসাগরে রওনা দিব। এই ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়ার যে প্রণালী, এটাকে বলবো আমরা জিব্রাল্টার প্রণালী। কি প্রণালী? জিব্রাল্টার প্রণালী। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হলো জিব্রাল্টার প্রণালী। এটা হলো কি? জিব্রাল্টার প্রণালী। ওকে, আমরা যে এখানে দেখতে পাচ্ছি, এটা হলো জিব্রাল্টার প্রণালী। এই যে রাস্তা, এটাকে বলবো জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী। দেখেন এই জিব্রাল্টার প্রণালী সংযুক্ত করতেছে কাকে কাকে?
ভূমধ্যসাগর আর হলো আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করতেছে, ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করতেছে। ভূমধ্যসাগর আর হলো আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করতেছে। আর এখানে বিচ্ছিন্ন করতেছে কাকে? ইউরোপের স্পেন। এটা হলো স্পেন আর হলো মরক্কো। স্পেন আর মরক্কো, দেখেন এটা হলো ইউরোপ মহাদেশ, ইউরোপের স্পেনকে এখানে হলো আলাদা করে দিচ্ছে। আর আফ্রিকা মহাদেশের এখানে মরক্কোকে আলাদা করে দিয়েছে। পরীক্ষায় প্রশ্ন হতে পারে, দেখেন ইউরোপ আর হলো আফ্রিকাকে আলাদা করে দিচ্ছে কোন প্রণালী? উত্তর হবে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী দেশ হিসেবে যদি বলা হয়, এটা হলো স্পেন আর হলো মরক্কোকে আলাদা করে দিচ্ছে। স্পেন আর মরক্কোকে এখানে পৃথক করতেছে আর সংযুক্ত করতেছে কাকে কাকে? আটলান্টিক মহাসাগর আর হলো ভূমধ্যসাগর। ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করে, ভূমধ্যসাগর আর আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করে। এখানে দেখেন আরেকটা দ্বীপ আছে, ছোট্ট একটা দ্বীপ আছে, এই যে সূক্ষ্ম একটা দ্বীপ আছে, এই সূক্ষ্ম একটা দ্বীপ, এটার নাম হলো প্যারেজিল দ্বীপ। কি দ্বীপ? প্যারেজিল দ্বীপ। এই প্যারেজিল দ্বীপ নিয়েও কিন্তু এই যে স্পেন আর মরক্কোর মধ্যে বিবাদ আছে। স্পেন আর মরক্কোর মধ্যে এই যে প্যারেজিল দ্বীপ নিয়ে বিবাদ আছে। পরীক্ষায় প্রশ্ন হয় যে প্যারেজিল দ্বীপের মালিকানা নিয়ে কোন কোন দেশের মধ্যে বিবাদ চলমান? উত্তর হবে এখানে এই যে স্পেন আর হলো মরক্কো, স্পেন আর মরক্কোর মধ্যে এই প্যারেজিল দ্বীপ নিয়ে এখানে বিরোধ চলমান আছে। আর যদি জিব্রাল্টার প্রণালী থেকে পরীক্ষায় প্রশ্ন হয় যে জিব্রাল্টার প্রণালী কোন মহাসাগরে অবস্থিত? এখানে দেখেন জিব্রাল্টার প্রণালী আটলান্টিক মহাসাগর আর ভূমধ্যসাগরকে এখানে সংযুক্ত করেছে আর এখানে পৃথক করেছে এই ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ। আর এখানে পৃথক করেছে দেশ হিসেবে যদি বলা হয় স্পেন এবং মরক্কোকে, ইউরোপের স্পেন এবং আফ্রিকার মরক্কোকে পৃথক করে দিয়েছে জিব্রাল্টার প্রণালী। এই যে এখান থেকে অনেকবার পরীক্ষার প্রশ্ন আসেন, আমরা বিগত বছরের প্রশ্নগুলো এখন এখানে ক্র্যাক করার চেষ্টা করি। বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, এই বিগত বছরের প্রশ্নগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন নাম্বার 1 যে প্রশ্নটা আছে, এই নাম্বার 1 যে প্রশ্ন, ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? দেখেন পরীক্ষায় যে প্রশ্নটা আসছিল ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে যে কোন প্রণালীর অবস্থান, এটা হলো 18তম বিসিএ 18তম নিবন্ধন পরীক্ষা আসছে। এখানে দেখেন 19 সালে আসছে, 17তম প্রভাষক নিবন্ধন পরীক্ষাও আসছে। এখানে 18তম বিসিএস এ আসছে, 17তম প্রভাষকে আসছে, প্রাইমারিতে আসছে, 19-এর তৃতীয় পর্যায়ে প্রাইমারিতে আসছে। এটা বিভিন্ন সালে পরীক্ষায় প্রশ্ন আসছে যে ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগর আমরা দেখলাম কি? জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী। আরো দেখেন এখানে জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে? এটা হলো ডেন্টাল কলেজ, এটা ভর্তি পরীক্ষার একটা প্রশ্ন। এইটা জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে? আমরা জানি যে ইউরোপের স্পেন এবং আফ্রিকার মরক্কোকে আলাদা করে দিয়েছে। ইউরোপের স্পেন এবং আফ্রিকার মরক্কো, ইউরোপের স্পেন আফ্রিকার মরক্কো। জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে দেখেন ইউরোপের স্পেন আফ্রিকার মরক্কো। এটা হলো প্রাইমারির প্রশ্ন, প্রাইমারির বিগত সালের প্রশ্ন। জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে কাকে কাকে? এটা হলো জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে হলো ইউরোপের স্পেন আফ্রিকার মরক্কো, ইউরোপের স্পেন আফ্রিকার মরক্কো। আচ্ছা, এরপরে আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে, এটা হলো জিব্রাল্টার প্রণালী। দেখেন জিব্রাল্টার প্রণালী থেকে পরীক্ষায় অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের এই জিব্রাল্টার প্রণালী সংক্রান্ত যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলো সলভ হয়ে গেছে, এগুলো দেখবেন। আমরা এখন শিখবো এই যে আমাদের কোথায় ছিলাম? আমরা ভূমধ্যসাগরেই ছিলাম। এই ভূমধ্যসাগরের আরো পার্শ্ববর্তী কিছু সাগর আছে, আমরা আরেকটা দেখবো। সেই সাগরের নাম হলো ইজিয়ান সাগর। এই ইজিয়ান সাগর থেকে আমরা যাব মর্মর সাগরে। ইজিয়ান সাগর থেকে মর্মর সাগরে যাওয়ার যে পথ, এটাকে বলবো দারদানেলিস প্রণালী। কি প্রণালী? এই যে এইটা হলো দারদানেলিস প্রণালী। তার মানে ভূমধ্যসাগরেই ছিলাম, ভূমধ্যসাগর থেকে আমরা ইজিয়ান সাগর হয়ে এখন মর্মর সাগরে যাব। এই ভূমধ্যসাগর থেকে ইজিয়ান সাগর হয়ে এখন মর্মর সাগরে যাওয়ার যে প্রণালী পাচ্ছি, সেই প্রণালীর নাম হলো কি? দারদানেলিস প্রণালী। দেখেন এটা হলো ইউরোপ মহাদেশ, আর এটা হলো এশিয়া মহাদেশ। এই যে তুরস্ক যে রাষ্ট্রটা আছে, এই তুরস্ক রাষ্ট্রের একটা অংশ এশিয়ায় আর একটা অংশ হলো ইউরোপে। পরীক্ষায় প্রশ্ন হয় দুই মহাদেশের রাষ্ট্র বলা হয় কোনটাকে? উত্তর হলো তুরস্ক। এই তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি, কারণ একটা হলো ইউরোপে অবস্থিত আর একটা হলো এশিয়ায় অবস্থিত। পরীক্ষায় প্রশ্ন হয় যে তুরস্ককে কি বলা হয়? তুরস্ক হলো ইউরেশিয়ান কান্ট্রি, তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি। তুরস্ক যেটা আছে এই তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি। পরীক্ষায় প্রশ্ন হয় যে তুরস্ককে কি বলা হয়? তুরস্ক হলো ইউরেশিয়ান কান্ট্রি, কারণ এই তুরস্কের একটা অংশ আপনার এশিয়া মহাদেশে অবস্থিত আর একটা অংশ ইউরোপ মহাদেশে অবস্থিত। এই যে তুরস্ক দুই মহাদেশের দেশ, পরীক্ষায় প্রশ্ন হয় যে তুরস্ক দুই মহাদেশের দেশ, কোন কোন মহাদেশ? এটা হলো এশিয়া আর একটা হলো ইউরোপ। দেখেন এই যে এশিয়ার যে ইস্তানবুল একটা শহর আছে, এই ইস্তানবুল শহর,
এটা হলো দুই মহাদেশের শহর। পরীক্ষায় প্রশ্ন হয় দুই মহাদেশের শহর, দুই মহাদেশের শহর কোনটা? দুই মহাদেশের যে শহর, এই দুই মহাদেশের শহর কোনটা? উত্তর হবে ইস্তানবুল। এই ইস্তানবুল হলো দুই মহাদেশের শহর, একটা হলো এশিয়ায় আর একটা হলো ইউরোপে। দেখেন এই যে এইখানে এইটা হলো ইস্তানবুল, আবার এটাও হলো ইস্তানবুল, এইটা হলো ইস্তানবুল, আবার এইটা হলো ইস্তানবুল। এখানে দেখেন আমরা দুই পাশেই পাচ্ছি, অর্থাৎ এশিয়াও পাচ্ছি, ইউরোপেও পাচ্ছি। দুই মহাদেশের শহর হলো ইস্তানবুল শহর। এখানে তুরস্ককে বলবো আমরা ইউরেশিয়ান কান্ট্রি, কারণ তুরস্ক এশিয়ার মধ্যেও আছে, ইউরোপের মধ্যেও আছে। এই যে ইস্তানবুল শহরটা, মূলত এই তুরস্কের ইস্তানবুল শহরটাই হলো দুই মহাদেশের শহর। এজন্য এখানে দেখেন আমরা যেটা ছিলাম, ইজিয়ান সাগর থেকে মর্মর সাগরে যাওয়ার যে প্রণালী, এটাকে বলবো দার্দানেলিস প্রণালী, যেটা এই আমাদের তুরস্ককে আলাদা করে দিয়েছে, অর্থাৎ ইউরোপ এবং এশিয়াকে আলাদা করে দিয়েছে। এখন এই মর্মর সাগর থেকে আমরা যাব কোথায়? মর্মর সাগর থেকে আমরা যাব হলো কৃষ্ণ সাগরে। মর্মর সাগর থেকে কৃষ্ণ সাগরে, মর্মর সাগর থেকে কৃষ্ণ সাগরে যাওয়ার যে প্রণালী, এটাকে বলে বসফরাস প্রণালী। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো বসফরাস প্রণালী। দেখেন এখানে একটা ব্রিজ দেয়া আছে, এখানে একটা ব্রিজ আছে, এখানে একটা ব্রিজ আছে, এখানে একটা ব্রিজ আছে, এইখানে একটা ব্রিজ আছে, এটাকে বলে বসফরাস ব্রিজ। এই বসফরাস প্রণালীর নাম অনুযায়ী এটাকে নামকরণ করা হয়েছে বসফরাস ব্রিজ। পরীক্ষায় যদি প্রশ্ন হয়, এখানে দেখেন যে বসফরাস প্রণালীর উপর অবস্থিত ব্রিজের নাম কি? এটাকে বলা হয় বসফরাস ব্রিজ। এই ব্রিজ দিয়ে ইস্তানবুলের দুই পাশে কিন্তু এখানে যাতায়াত করা যায়। বসফরাস ব্রিজের মাধ্যমে এই ইস্তানবুল শহরটা এশিয়ার সাথে ইউরোপের যে সংযোগটা রক্ষা করেছে বসফরাস ব্রিজের মাধ্যমে। আর নিচে যে প্রণালীটা আছে সেটাকে বলা হয় বসফরাস প্রণালী। কি প্রণালী? বসফরাস প্রণালী। পরীক্ষায় প্রশ্ন হতে পারে বসফরাস প্রণালী কোন কোন এই সাগরকে সংযুক্ত করেছে? উত্তর হবে মর্মর সাগর আর হলো কৃষ্ণ সাগর। এই যে মর্মর সাগর আর হলো কৃষ্ণ সাগর, এইগুলো কিন্তু আমরা খুব ভালো করে দেখার চেষ্টা করবো। যে এখানে এটা হলো বসফরাস ব্রিজ, এটা কি ব্রিজ? এই যে এই ব্রিজটার নাম হলো বসফরাস ব্রিজ। আর এটা হলো প্রণালী। হ্যাঁ, এটা হলো প্রণালী, এটা হলো কি? প্রণালী। এই যে প্রণালী, নিচে যে এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি মর্মর সাগর থেকে কৃষ্ণ সাগরের সংযোগ যে স্থল, এইটাকে আমরা বলতেছি বসফরাস প্রণালী। আশা করি এই যে দার্দানেলিস প্রণালী এবং বসফরাস প্রণালী সংক্রান্ত যতগুলো তথ্যগুলো আছে, এই তথ্যগুলো পড়লেই এনাফ। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, এগুলো থেকে অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে। এই যে দেখেন তুরস্কের বৃহত্তম শহর যা দুটি মহাদেশে অবস্থিত, সেটা হলো ইস্তানবুল শহর। এগুলো আমরা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি। ইউরেশিয়ান কান্ট্রি হলো তুরস্ক। যেটা এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত। এখানে অনেকগুলো, এখানে আমরা তথ্য দিয়েছি, এই তথ্যগুলো খুব ভালো করে দেখার চেষ্টা করবেন। এগুলো থেকে বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন, নিবন্ধন পরীক্ষার প্রশ্ন এবং আমাদের যে প্রাইমারি যে প্রশ্নগুলো আছে, সমস্ত প্রশ্নগুলো আমরা এখানে ক্র্যাক করার চেষ্টা করতেছি। এগুলো ভালো করে দেখবেন। দেখেন এখানে নাম্বার 1 যে প্রশ্নটা আছে, কোন প্রণালী ভূমধ্য সাগর আর কৃষ্ণ সাগর? এই যে ভূমধ্য সাগর আর কৃষ্ণ সাগরকে সংযুক্ত করেছে, তো বসফরাস প্রণালী। কোন প্রণালী? এই যে বসফরাস প্রণালী। ইজিয়ান সাগরের সাথে মর্মর সাগর, ইজিয়ান সাগরের সাথে মর্মর সাগর, এটা কোন প্রণালী? আমরা তো দেখলাম এটা কোন প্রণালী। এটাকে দেখেন, এটা হলো দার্দানেলিস প্রণালী। ইজিয়ান সাগর থেকে মর্মর সাগরে যাওয়ার যে রাস্তা, যাওয়ার যে এখানে জলপথ, সেটাকে আমরা কি বলতেছি? দার্দানেলিস প্রণালী বলতেছি। এটা বিগত, এটা দেখেন ভর্তি পরীক্ষার প্রশ্ন। আরেকটা প্রশ্ন এখানে দেখেন 3 নম্বর যে প্রশ্ন, এশিয়া আর ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? দেখেন এটা অডিটরের প্রশ্ন, এটা অডিটর 14 প্রশ্ন। এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে কোন প্রণালী? আমরা দেখলাম যে এই যে বসফরাস প্রণালীটা এশিয়া আর এই ইউরোপকে আলাদা করে দিয়েছে। বসফরাস প্রণালী এশিয়া আর ইউরোপকে আলাদা করে দিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের যে গল্প, আমাদের এই দার্দানেলিস প্রণালী এবং বসফরাস প্রণালী নিয়ে যে তথ্যগুলো আছে, এগুলো আমরা ফ্রিতেই আপনাদের দিচ্ছি। আপনারা লাইভটি শেয়ার করে দেন। যারা এখন পর্যন্ত আমাদের লাইভটি দেখতেছেন, লাইভটি শেয়ার করে দেই আমরা। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এগুলো থেকে বিগত বিসিএস পরীক্ষা, নিবন্ধন প্রশ্ন এবং আমাদের প্রাইমারি যে প্রশ্নগুলো, এখান থেকে 100% কমন পড়বে, 100% কমন পড়বে। আমরা একটু শেয়ার করে দিই। আমরা একেবারে ক্লাসের শেষের দিকে চলে আসছি। আমরা আর হয়তো দুইটা প্রণালী পড়ার মধ্য দিয়ে আজকে আমরা 3টা প্রণালী পড়ার মধ্য দিয়ে আজকে আমরা শেষ করে দিব। ক্লাসটা একটু লেংদি হয়ে যাচ্ছে, তবে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু বিগত বছরের প্রশ্নগুলো আমরা সমাধান করতেছি, সুতরাং এই প্রশ্নগুলো আপনাদের জানা প্রয়োজন। এই প্রশ্নগুলো না জানলে কিন্তু পরীক্ষায় আপনারা উত্তর দিতে পারবেন না। এই প্রশ্নগুলো আপনাদের জানতে হবে, অবশ্যই জানতে হবে। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। এগুলো থেকে আমাদের প্রশ্নগুলো জানতে হবে।
আপনারা বুঝতে পেরেছেন কিনা কমেন্টের মাধ্যমে একটু জানান, ঠিক আছে কিনা কমেন্টের মাধ্যমে আমরা একটু জানাই, কমেন্টের মাধ্যমে আমরা একটু জানাই। অনেকেই তো দেখতেছেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, 1 ঘন্টা 19 মিনিট থেকে আমাদের লাইভটা হচ্ছে, অনেক সময় নিচ্ছি আমরা। আমরা কি আজকে শেষ করে দিব? আচ্ছা, আমরা যে কয়েকটা প্রণালী আছে আমরা শেষ করে দিই, একটা লাইভের মধ্যেই থাকুক। প্রণালী নিয়ে আমরা আর অন্য কোনো ক্লাস নিতে যাচ্ছি না, আমাদের একটা লাইভের মধ্যেই থাকুক। দেখেন, এখন আমরা ইংলিশ চ্যানেল এবং ডোভার প্রণালী এইটা একটু দেখার চেষ্টা করবো। আমরা আটলান্টিক মহাসাগরে ছিলাম, অর্থাৎ ভূমধ্যসাগর থেকে আমরা এই জিব্রাল্টার প্রণালী হয়ে আমরা আটলান্টিক মহাসাগরে আসছি। এখন আটলান্টিক মহাসাগর থেকে আমরা উত্তর সাগরে যাব। আটলান্টিক মহাসাগর থেকে উত্তর সাগরে যাওয়ার যে প্রণালী, এখানে দুইটা প্রণালী পাবো। একটা আমরা পাবো ইংলিশ চ্যানেল পাবো, আমরা কি পাবো? একটা আমরা ইংলিশ চ্যানেল পাবো। এখানে আমরা দুইটা প্রণালী পাবো, একটা হলো ইংলিশ চ্যানেল পাবো আমরা, একটা পাবো ইংলিশ চ্যানেল, আরেকটা পাবো ডোভার প্রণালী। একটা ইংলিশ চ্যানেল, আরেকটা হলো ডোভার প্রণালী, দুইটা জিনিস পাবো এখানে। একটা হলো ইংলিশ চ্যানেল, আরেকটা হলো ডোভার প্রণালী। তার মানে এখানে দেখেন, আটলান্টিক মহাসাগর আর হলো উত্তর সাগরকে সংযুক্ত করেছে ইংলিশ চ্যানেল আর হলো ডোভার প্রণালী। ইংলিশ চ্যানেল আর হলো ডোভার প্রণালী, একই জিনিস। আর এখানে বিচ্ছিন্ন করে দেয় কাকে কাকে? বিচ্ছিন্ন করতেছে এখানে লন্ডনকে। দেখেন, লন্ডন যেটা ইংল্যান্ড আমরা বলি, আর হলো ফ্রান্সকে। এটা হলো ফ্রান্সকে। পরীক্ষায় প্রশ্ন হতে পারে ইংলিশ চ্যানেল কাকে কাকে সংযুক্ত করে দেয়? আটলান্টিক মহাসাগর আর হলো উত্তর সাগর। আটলান্টিক মহাসাগর অথবা উত্তর সাগর, অথবা এখানে আপনার প্রশ্ন হতে পারে এই যে ডুভার প্রণালী যেটা আছে, ডুভার প্রণালী, এই যে ইংলিশ চ্যানেল আর হলো ডুভার প্রণালীকে সংযুক্ত করেছে, অর্থাৎ এই আটলান্টিক মহাসাগর আর ডুভার প্রণালীকে সংযুক্ত করে ইংলিশ চ্যানেল। আবার ইংলিশ চ্যানেল আর হলো উত্তর সাগরকে সংযুক্ত করে, অথবা এখানে আটলান্টিক মহাসাগর আর উত্তর সাগরকে সংযুক্ত করে কোন প্রণালী? ডুভার প্রণালী। ডুভার প্রণালী কিন্তু এই আটলান্টিক মহাসাগর আর উত্তর সাগরকে সংযুক্ত করে। আর এখানে বিচ্ছিন্ন করে দেয়, বা কোন ভূখণ্ডে কোন কোন দেশকে বিচ্ছিন্ন করে দেয়? এখানে লন্ডন আর হলো ফ্রান্সকে বিচ্ছিন্ন করে দেয়, লন্ডন আর হলো ফ্রান্সকে বিচ্ছিন্ন করে দেয়। এই তথ্যগুলো আমরা খুব ভালো করে দেখার চেষ্টা করবো। আরো হলো এখানে কিছু তথ্য আছে, সেগুলো দেখার চেষ্টা করি। সেটা হলো, দেখেন যে এই ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য, দেখেন ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য হলো 560 কিলোমিটার। ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য হলো 560 কিলোমিটার। আর দেখেন, এই প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি হিসেবে ইংলিশ চ্যানেল এই পাড়ি দেন কে? এই যে সাঁতারু ব্রোজেন দাস। সাঁতারু হলো ব্রোজেন দাস প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি হিসেবে। এখানে এই এই তথ্যটা খুব ভালো করে মনে রাখতে হবে। সেটা হলো সাঁতারু ব্রোজেন দাস, এটা কিন্তু সর্বপ্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি হিসেবে পাড়ি দেন। আসেন, আর ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য হলো 560 কিলোমিটার। 560 কিলোমিটার ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য। আমরা এখানে দেখেন, প্রাইমারির বিগত সালের প্রশ্ন আমরা দেখতেছিলাম। সেটা হলো যে ইংলিশ চ্যানেলকে সংযুক্ত করেছে, ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে কাকে কাকে? দেখেন, ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে, আমরা দেখেছিলাম যে আটলান্টিক মহাসাগর থেকে আমরা রওনা হয়েছিলাম কোথায়? উত্তর সাগরে। এই আটলান্টিক মহাসাগর আর উত্তর সাগরকে সংযুক্ত করেছে হলো ইংলিশ চ্যানেল। আমরা একটু দেখলাম, এগুলো থেকে বিগত বিসিএস পরীক্ষার যে প্রশ্নগুলো, এগুলো এখান থেকেও পরীক্ষা প্রশ্ন আসছে। দেখেন, অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে। সেটা হলো কি, ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে কোন প্রণালী? এই যে ডুভার প্রণালী, একটু আগে শিখলাম। এটা হলো প্রাইমারির বিগত সালের প্রশ্ন। দেখেন, যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে, যুক্তরাজ্য মানে লন্ডন, যেটা যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে। এটা হলো প্রাইমারির যে প্রধান শিক্ষকের যে প্রশ্ন, এটা কিন্তু চলে আসছে। সেটা হলো কোন প্রণালী? ডোভার প্রণালী ইংলিশ চ্যানেল, এটা কিন্তু পৃথক করে দিয়েছে। এখানে দেখেন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো বাংলাদেশিদের মধ্যে বা বাঙালিদের মধ্যে কে প্রথম ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেন? এটা হলো প্রাইমারির বিগত সালের প্রশ্ন। আরো অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে। তাই একটু আগে আমরা দেখলাম যে ব্রোজেন দাস কিন্তু বাংলাদেশের মধ্যে প্রথম যিনি কিন্তু এই যে আমাদের ইংলিশ চ্যানেল পাড়ি দেন। আর ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম মহিলা বাঙালি নাম হলো আরতি সেনগুপ্ত। এই যে প্রশ্ন, এটা ভালো করে মনে রাখতে হবে। প্রথম এশীয় ব্যক্তি হিসেবে বাংলাদেশিদের মধ্যে ব্রোজেন দাস, আর মহিলা ব্যক্তি হিসেবে এখানে আমরা লিখবো কি? আরতি সেনগুপ্ত। ভালো করে মাথায় রাখবো, আরতি সেনগুপ্ত। প্রথম বাঙালি মহিলা যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেন, তিনি হলেন আরতি সেনগুপ্ত। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, আমরা একটু দেখার চেষ্টা করবো। আরতি সেনগুপ্ত। এখন আমরা একেবারেই শেষের দিকে চলে আসছি। সেটা হলো ফ্লোরিডা প্রণালী। আমরা 10 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করবো। আপনারা দ্রুত সময়ের মধ্যে স্যার ইলেকট্রিসিটি ছিল না, সাইমা খানম বলছেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ইলেকট্রিসিটি না থাকলেও সমস্যা নেই, আমাদের লাইভ ক্লাসটি আমাদের পেজেই থাকবে, সেখান থেকে আপনারা দেখতে পাবেন। ফ্লোরিডা প্রণালী, এখানে দেখেন এই যে মেক্সিকো উপসাগর, আমরা কোথায় ছিলাম বলেন তো দেখি? আমরা আটলান্টিক মহাসাগরেই ছিলাম। আটলান্টিক মহাসাগর থেকে আমরা দৌড়াচ্ছিলাম কোথায়?
আমরা এই ইংলিশ চ্যানেল পার হয়ে ডুভার প্রণালী পার হয়ে উত্তর মহাসাগর, সেখান থেকে আবার যদি ব্যাক হয়ে আটলান্টিক মহাসাগরে আসি, আর এই আটলান্টিক মহাসাগর থেকে আমরা এখন রওনা দিব কোথায়? আটলান্টিক মহাসাগর থেকে আমরা এখন রওনা দিব এই যে ফ্লোরিডা প্রণালীর দিকে। কোথায়? আমরা এই ফ্লোরিডা প্রণালীর দিকে। দেখেন আটলান্টিক মহাসাগর থেকে আমরা যদি মেক্সিকো উপসাগরে আসি, তখন আরেকটা প্রণালী পাবো, সেই প্রণালীটাকে আমরা বলবো কি? ফ্লোরিডা প্রণালী। কি প্রণালী? ফ্লোরিডা প্রণালী। এই ফ্লোরিডা প্রণালী এই আটলান্টিক মহাসাগর আর হলো মেক্সিকো উপসাগরকে এই সংযুক্ত করেছে। আর পৃথক করেছে কাকে কাকে? মূলত দেখেন এখানে এই যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাকে আর হলো কিউবাকে আলাদা করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাকে আলাদা করে দিয়েছে, আর হলো কিউবা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং কিউবাকে আলাদা করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং কিউবাকে আলাদা করে দিয়েছে। পরীক্ষায় প্রশ্ন হয়, দেখেন এই যে 1 নম্বর যে প্রশ্নটা, এই 1 নম্বর প্রশ্নটা দেখেন। 1 নম্বর প্রশ্নটা কি? 1 নম্বর প্রশ্ন, ফ্লোরিডা প্রণালী কোন কোন দুটি সাগরকে যুক্ত করেছে? কোন কোন সাগরকে যুক্ত করেছে? আমরা দেখলাম যে মেক্সিকো উপসাগর আর হলো আটলান্টিক সাগর। মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগর। মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগর, এগুলো সহজ প্রশ্ন। যদি চিত্র দেখে দেখে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। একটা প্রশ্ন আপনার জীবনের স্বপ্ন পূরণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মানে আমরা ফ্লোরিডা প্রণালী অর্থাৎ আটলান্টিক মহাসাগর থেকে ফ্লোরিডা প্রণালী পার হয়ে আমরা মেক্সিকো উপসাগরে আসলাম। মেক্সিকো উপসাগরের মধ্যে এখন আমরা আছি। আর এখানে ফ্লোরিডা প্রণালী মূলত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং এখানে কিউবাকে আলাদা করে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং কিউবাকে আলাদা করে দিচ্ছে। ওকে, আমরা এখন মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রণালী নিয়ে কাজ করব, এখানে খাল নিয়ে কাজ করব। এখান থেকে পরীক্ষা প্রশ্ন হয় পানামা খাল। পানামা খাল পরীক্ষা প্রশ্ন হয়, আমরা এটা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করব। পানামা খাল, পানামা খাল, পানামা খাল মহাসাগরে আটলান্টিক মহাসাগর থেকে, এই আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে আসার যে রাস্তা, এটাকে বলবো পানামা খাল। পানামা খাল বা পানামা প্রণালী। এটা হলো কৃত্রিম খাল। এটা হলো মানুষ নিজের প্রয়োজনে এটাকে খনন করেছে, কারণ আটলান্টিক মহাসাগর থেকে আমাদের প্রশান্ত মহাসাগরে আসার কোনো রাস্তা ছিল না। এই পানামার মাঝখান থেকেই এই খালটা খনন করা হয়েছে। পানামার মাঝখান থেকে এই খালটা খনন করা হয়েছে। পরীক্ষা প্রশ্ন হয় পানামা খাল কোথায় অবস্থিত? এটা হলো মধ্য আমেরিকার একটা দেশ পানামা। এই মধ্য আমেরিকার দেশ একটু পানামা, এই পানামায় অবস্থিত। মধ্য আমেরিকার দেশ হলো পানামা। পানামা হলো মধ্য আমেরিকার দেশ। মধ্য আমেরিকার দেশ হলো পানামা। তার মানে পানামা খাল নিয়ে অনেক ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। পানামা খাল কোন কোন মহাসাগরকে সংযুক্ত করে? একটা হলো আটলান্টিক মহাসাগর আর হলো প্রশান্ত মহাসাগর। এবং আলাদা করে দেয় কাকে? দেখেন এদিকে পানামাকে আলাদা করে দেয়, অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশ। এটা হলো উত্তর আমেরিকা মহাদেশ। এটা হলো উত্তর আমেরিকা মহাদেশ। আর এটা হলো দক্ষিণ আমেরিকা মহাদেশ। একটা হলো উত্তর আমেরিকা মহাদেশ আর হলো দক্ষিণ আমেরিকা মহাদেশকে এখানে পৃথক করে দিচ্ছে, আর সংযুক্ত করে দেয় আটলান্টিক মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। যে তথ্যগুলো এখন না জানলেই নয়, সেগুলো খুব ভালো করে জানার চেষ্টা করবে। সেটা হলো পানামা খালের খনন শুরু হয় 1904 সালে, আর এটাকে 10 বছর পরে উদ্বোধন করা হয় 1914 সালে। আর আমেরিকা পানামার নিকট এখানে এই পানামা খালটা হস্তান্তর করে হলো 1999 সালে। 1999 সালে পানামা খাল খনন শুরু হয় 1904 সালে, উদ্বোধন হয় 1914 সালে। আর আমেরিকা পানামার কাছে এখানে দেখেন এই খালটা খননকারী দেশ, এই খালটা খনন করে হলো মূলত উত্তর আমেরিকা। এই খালটা খনন করা হলো আমেরিকা, যেটা এই আমেরিকা বা যুক্তরাষ্ট্র এই পানামা খালের খনন শুরু করেন। এবং এটা 1999 সালে এটা এই পানামার নিকট আমেরিকা এই পানামা খালটা হস্তান্তর করেন। তাহলে এই তথ্যগুলো খুব ভালো করে আমরা একটু দেখার চেষ্টা করবো। আসেন আমরা বিগত সালের প্রশ্ন এখন আমরা একটু সমাধান করব। বিগত সালের প্রশ্ন যেগুলো আছে, এই বিগত সালের প্রশ্নগুলো আমরা একটু সমাধান করব। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? দেখেন এই যে প্রশ্নটা, এটা 35তম বিসিএস পরীক্ষার প্রশ্ন, এটা 23তম বিসিএস পরীক্ষার প্রশ্ন এবং 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? পানামা খাল কোন কোন মহাসাগর? আমরা একটু দেখলাম যে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর। খ নম্বর যে অপশন, আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে হলো পানামা খাল। পানামা খাল কোথায় অবস্থিত? পানামা খাল কিন্তু এই যে দেখেন, পানামা খাল কোথায় অবস্থিত? পানামা খাল কোথায় অবস্থিত বলেন? পানামা খাল এই যে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা কোথায় অবস্থিত? এটা হলো উত্তর আমেরিকায় অবস্থিত। মধ্য আমেরিকার দেশ, মূলত এটা উত্তর আমেরিকায় অবস্থিত। ওকে, এখানে দেখেন আরো অনেকগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন এই পানামা খাল পৃথক করেছে কাকে কাকে? উত্তর আমেরিকা। পানামা খাল পৃথক করেছে কাকে কাকে? পানামা খাল এই যে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে। কবে? এই যে দেখেন 4 নম্বর যে প্রশ্ন, কবে পানামা খাল পানামার নিকট হস্তান্তর করা হয়? 1999 সালে। আমেরিকা 1999 সালে এই যে পানামা খাল পানামার নিকট হস্তান্তর করা হয়। কোন খালে জাহাজগুলোকে দৈত্যাকার? এটা তো আমরা জানি সুয়েজ খাল, যেটি পড়তেছি। পানামা খালের দৈর্ঘ্য কত কিলোমিটার? পানামা খালের দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর হলো পানামা খালের দৈর্ঘ্য হলো 82 কিলোমিটার। এটা ভালো করে মনে রাখবো, 82 কিলোমিটার, 82 কিলোমিটার। আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে হলো পানামা খাল।
এই যে প্রাইমারির আরেকটা প্রশ্ন আসছে, উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে বা সংযুক্ত করেছে কোন খাল? কোন খাল? উত্তর হবে পানামা খাল। উত্তর হবে কি? পানামা খাল। পানামা খাল সংযুক্ত করেছে। আরেকটা 9 নম্বর দেখেন প্রশ্ন, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে, অর্থাৎ এখানে বিচ্ছিন্ন করেছে হলো পানামা খাল। পানামা খাল, পানামা খাল বা পানামা প্রণালী। আর পানামা খাল খনন সমাপ্তকারী দেশের নাম হলো যুক্তরাষ্ট্র। এটা হলো যুক্তরাষ্ট্র। এটা হলো 1999 সালে কার কাছে হস্তান্তর করে? এই হস্তান্তর করে, হ্যান্ড ওভার করে কাকে? এটা 1999 সালে পানামার নিকট। পানামার নিকট। এটা খনন সমাপ্তকারী দেশের নাম, এটা হলো ইউএসএ বা যুক্তরাষ্ট্র। ইউএসএ বা যুক্তরাষ্ট্র। আশা করি বুঝতে পেরেছেন। সর্বশেষ লাস্ট আমরা যে প্রণালীটা শিখবো সেটা হলো বেরিং প্রণালী। তো আমরা আটলান্টিক মহাসাগর থেকে আমরা পানামা খাল পার হয়ে আমরা প্রশান্ত মহাসাগরে আসছি। আমাদের ভারত মহাসাগরের গল্প শুরু হয়েছিল বঙ্গোপসাগর থেকে। সেখান থেকে পুরো পৃথিবী আজকে আমরা ঘুরলাম। আমরা এই যে বেরিং প্রণালীতে চলে আসছি। বেরিং প্রণালী আমরা ছিলাম কোথায়? এই প্রশান্ত মহাসাগরে। আমরা আটলান্টিক মহাসাগর থেকে পানামা খাল হয়ে আমরা প্রশান্ত মহাসাগরে আসছি। এই প্রশান্ত মহাসাগরের একটা সাগরের নাম হলো বেরিং সাগর। এই বেরিং সাগর থেকে আমরা চুক্সি সাগরে যাব। চুক্সি সাগর আবার উত্তর মহাসাগরের একটা অংশ। তার মানে এই যে বেরিং সাগর থেকে আমরা যদি চুক্সি সাগরে যাই, এই বেরিং মহাসাগর থেকে আমরা বেরিং সাগর থেকে চুক্সি সাগরে যাওয়ার যে রাস্তা, এটাকে বলবো আমরা বেরিং প্রণালী। বেরিং প্রণালী দেখেন এখানে কাকে কাকে সংযুক্ত করতেছে? বেরিং সাগর, চুক্সি সাগর। বেরিং সাগর না থেকে প্রশান্ত মহাসাগর থাকতে পারে, আর এদিকে চুক্সি সাগর না থেকে উত্তর মহাসাগর থাকতে পারে। যাই হোক না কেন, বেরিং সাগর থেকে এই চুক্সি সাগরে যাওয়ার যে প্রণালী, এটাকে বলবো বেরিং প্রণালী। বেরিং প্রণালী, বেরিং স্ট্রেইট। দেখেন এই বেরিং সাগরের নামকরণ অনুযায়ী এখানে বেরিং প্রণালী রাখা হয়েছে। তার মানে পরীক্ষায় যদি প্রশ্ন আসে বেরিং প্রণালী কোন কোন সাগরকে সংযুক্ত করে, উত্তর হলো বেরিং সাগর আর হলো চুক্সি সাগর। এই সাগর উল্লেখ না করে মহাসাগর থাকলে এখানে আমরা প্রশান্ত মহাসাগর আর উত্তর সাগর, উত্তর মহাসাগর, প্রশান্ত মহাসাগর আর উত্তর মহাসাগর এখানে দাগাবো। দেখেন এখানে পৃথক করেছে কাকে কাকে? এখানে দেখেন এটা হলো এশিয়া রাশিয়াকে। এশিয়া রাশিয়াকে পৃথক করেছে। আর হলো যুক্তরাষ্ট্রের আলাস্কা যে রাষ্ট্র আছে, এই আলাস্কা যে রাষ্ট্র আছে, এই যুক্তরাষ্ট্রের আলাস্কাকে কিন্তু এখানে পৃথক করেছে। দেখেন এই যে বেরিং প্রণালী এশিয়া রাশিয়াকে পৃথক করেছে আর হলো যুক্তরাষ্ট্রের আলাস্কাকে পৃথক করেছে। অর্থাৎ এখানে এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ আর হলো এখানে উত্তর আমেরিকা মহাদেশকে আলাদা করেছে। পরীক্ষায় প্রশ্ন হয় যে কোন প্রণালী এই এশিয়া মহাদেশ আর হলো উত্তর আমেরিকা মহাদেশকে পৃথক করেছে? উত্তর হবে কি? উত্তর হবে বেরিং প্রণালী। আর বিচ্ছিন্ন করেছে কাকে কাকে? এশিয়ার রাশিয়াকে আর হলো যুক্তরাষ্ট্রের আলাস্কাকে। আশা করি এই যে বেরিং প্রণালী নিয়ে যে গল্পগুলো আছে এবং এই বেরিং প্রণালী আমাদের স্টাডি করার মধ্য দিয়ে আজকের আমাদের এই যতগুলো প্রণালী আছে সমস্ত প্রণালীর গল্প এখানে শেষ হলো। অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করলাম, অর্থাৎ এখানে বিগত বছরের যত প্রশ্ন আসছে সমস্ত প্রশ্নগুলোকে আমরা সলভ করলাম। আসেন দেখেন এই যে পানামা প্রণালী নিয়ে বা আমাদের বেরিং প্রণালী নিয়ে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন এই যে প্রাইমারির প্রশ্ন, এখানে বিসিএস এর প্রশ্ন এবং প্রাইমারির একটা প্রশ্ন, এটা নাম্বার 1 যে প্রশ্ন, আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে। কারণ আমরা দেখলাম যে আমেরিকা আর হলো এশিয়া, আমেরিকা বলতে যুক্তরাষ্ট্রের যে এই ফ্লোরিডা আর হলো এশিয়ার হলো রাশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী? আমরা দেখলাম যে বেরিং প্রণালী। এই যে বেরিং প্রণালী, দেখেন বেরিং প্রণালী আবার প্রশ্ন হতে পারে বেরিং প্রণালী কোন দুটো মহাদেশকে পৃথক করে? বেরিং প্রণালী এই যে এশিয়া, এশিয়া, এশিয়া আর হলো আমেরিকা, আমেরিকার যুক্তরাষ্ট্র আর হলো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, আমেরিকার ফ্লোরিডা আর হলো এশিয়ার হলো কি রাশিয়াকে পৃথক করেছে। দেখেন এর মধ্যে কোন দেশটি রাশিয়ার যুক্তরাষ্ট্রের সব থেকে কাছে? আমরা দেখলাম যে এই যে আমরা দেখলাম যে রাশিয়াটা এই যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছে। কারণ এই যে রাশিয়ার যে রাশিয়া আছে, এরপরে যুক্তরাষ্ট্রের যে এই আলাস্কা আছে, যুক্তরাষ্ট্রের আলাস্কা এবং রাশিয়া খুবই কাছাকাছি অবস্থিত। এর মাঝখানে হলো কি বেরিং প্রণালী আছে। এছাড়া আমরা দেখেন আমরা এই সমস্ত প্রশ্নগুলো আমরা সবগুলো প্রশ্ন আমরা সলভ করে দিলাম। আপনাদের কাজ হচ্ছে বাসায় বসে বসে বাসায় যে বইগুলো আছে আপনাদের যে কোনো বই থেকে আপনারা এই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন। আমরা আজকের এই গল্পের মধ্য দিয়ে আমাদের এই বেরিং প্রণালী থেকে শুরু করে আমাদের সমস্ত যে প্রণালীগুলো আছে আমরা প্রথমে এক নজরে আমরা যদি দেখার চেষ্টা করি, আমরা শুরু করেছিলাম বঙ্গোপসাগর, আমাদের মাতৃভূমি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই যে নিকটবর্তী বঙ্গোপসাগর যেটা ভারত মহাসাগরের অংশ, সেখান থেকে আমরা প্রথমে পড়লাম হলো আমাদের এই পক প্রণালী পড়লাম। এই পক প্রণালী হয়ে আমরা কোথায় চলে গেছিলাম? আমরা চলে গেছিলাম হলো আরব সাগর, মান্নার উপসাগর বা লাক্ষাদ্বীপ সাগর। সেখান থেকে আবার আমরা ব্যাক করে চলে আসছি এই আমাদের কোথায় ভারত মহাসাগর বা এখানে আরব সাগর বা এখানে বঙ্গোপসাগরে আসছি। সেখান থেকে আমরা প্রথমে যেটা গেলাম কোথায়? মালাক্কা প্রণালী হয়ে দক্ষিণ চীন সাগর, দক্ষিণ চীন সাগর থেকে আমরা এই তাইওয়ান বা ফরমোজা প্রণালী হয়ে আমরা কোথায় চলে গেছি? আমরা চলে গেছি হলো পূর্ব চীন সাগর। পূর্ব চীন সাগর থেকে আবার এইদিকে কোরিয়া প্রণালী হয়ে আমরা কোথায় গেছি? কোরিয়া প্রণালী হয়ে জাপান সাগর। জাপান সাগর থেকে
এই ওকোস্টক সাগরে যাওয়ার যে একটা প্রণালী, সেটাকে বলি আমরা তাতার প্রণালী, যেটা হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রণালী। এখন আমরা ব্যাক করে খুব সুন্দর করে কোথায় চলে আসছি, এই আরব সাগর। আরব সাগর থেকে আমরা এখন ওমান উপসাগরে যাব। ওমান উপসাগর থেকে আমরা কোথায় যাব, ওমান উপসাগর থেকে পারস্য উপসাগরে যাব। এই ওমান উপসাগর থেকে পারস্য উপসাগরে যাওয়ার যে প্রণালী, এটাকে বলি আমরা হরমুজ প্রণালী। আবার ব্যাক ব্যাক হয়ে চলে আসি। আবার আমরা যদি আরব সাগরে আসি, আরব সাগর থেকে আমরা এখন লোহিত সাগরে ঢুকবো। এই আরব সাগর থেকে লোহিত সাগরে যাওয়ার যে প্রণালী, এটাকে বলি আমরা বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালী হয়ে আমরা এই আমাদের আরব সাগর থেকে বা এডেন উপসাগর থেকে কোথায় গেলাম, লোহিত সাগর। লোহিত সাগর থেকে সুয়েজ খাল পার হয়ে আমরা ভূমধ্য সাগরে যাব। এইদিকে ভূমধ্য সাগর থেকে আমরা এজিয়ান সাগর হয়ে আমরা কোথায় যাব, আমরা মর্মর সাগরে যাব। এই এজিয়ান সাগর থেকে মর্মর সাগরে যাওয়ার যে প্রণালী, এটাকে বলবো দার্দানেলিস প্রণালী। এই দার্দানেলিস প্রণালী থেকে আমরা কোথায় যাব, আবার আমরা যাব কৃষ্ণ সাগর। এখানে দেখে দার্দানেলিস প্রণালী পার হয়ে আমরা মর্মর সাগরে যাব। মর্মর সাগর থেকে কৃষ্ণ সাগরে যাওয়ার যে প্রণালী, এটাকে আমরা বলবো বসফরাস প্রণালী। সেখানে একটা ব্রিজ আছে, বসফরাস ব্রিজ বলবো। আমরা এই ভূমধ্য সাগরেই ছিলাম। ভূমধ্য সাগর থেকে এখন আমরা আটলান্টিক মহাসাগরে প্রবেশ করব। সেখানে একটা প্রণালী পাবো, তার নাম হলো কি, তার নাম হলো জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী থেকে আমরা কোথায় চলে আসলাম, আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর থেকে আমরা উত্তর মহাসাগরে যাব। সেখানে দুইটা প্রণালী পাবো, একটা ইংলিশ চ্যানেল, আরেকটা হলো কি, আরেকটা হলো ডুভার প্রণালী। আমরা আটলান্টিক মহাসাগরে ছিলাম। আটলান্টিক মহাসাগর থেকে ফ্লোরিডা প্রণালী পার হয়ে আমরা মেক্সিকো উপসাগরে আসবো। আটলান্টিক মহাসাগরে এখন এই আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে আসার যে রাস্তা, এখানে একটা খাল আছে, এটাকে বলা হয় পানামা খাল। এই পানামা খাল নিয়ে অনেক গল্প করেছি। এখন আমরা সর্বশেষ কোথায় চলে আসছি, আমরা আসছি আটলান্টিক মহাসাগরে। আর আটলান্টিক মহাসাগর থেকে এখন আমরা যাব কোথায়, আমরা যাব উত্তর মহাসাগরে যাব। আটলান্টিক মহাসাগর থেকে উত্তর মহাসাগরে যাওয়ার যে প্রণালী, এটাকে বলা হয় বেরিং প্রণালী। এই বেরিং প্রণালী কারণ এখানে বেরিং উপসাগর আলো চুক্তি সাগরকে সংযুক্ত করে দিচ্ছে, এই বেরিং প্রণালী। সর্বশেষ যে গল্প, আমাদের বেরিং প্রণালীর মধ্য দিয়ে আজকে আমরা আমাদের এই আমাদের যে প্রণালীর যে গল্প ছিল, অর্থাৎ আমাদের নদী, আমাদের এই জলপথে, জলপথে আমাদের যে পুরো পৃথিবীর যে পরিভ্রমণ, এই যে বিভিন্ন যে প্রণালীগুলো আছে, সমস্ত প্রণালীগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত ব্যাখ্যা করলাম। আশা করি আপনাদের এই যে প্রণালীর ক্লাসটা অনেক বেশি ভালো লেগেছে, এবং এই ভালো লাগার মধ্য দিয়েই আপনাদের জন্য শুভকামনা শুভকামনা রইল। আপনারা ভালোভাবে পড়াশোনা করেন। এই প্রণালী সংক্রান্ত আরো যদি কোনো কনফিউশন থাকে কারো, এই আমাদের যে ভিডিওটা আছে বারবার এখানে এই দেখার মধ্য দিয়ে আপনার কনফিউশন ক্লিয়ার হবে। আশা করি আপনার প্রাইমারি, বিসিএস এবং নিবন্ধন পরীক্ষায় প্রণালী সংক্রান্ত যত প্রশ্নই আসুক না কেন, এখানে আমরা দুটো খাল নিয়ে আলোচনা করেছি, সুয়েজ খাল এবং আমরা পানামা খাল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখান থেকে পরীক্ষা প্রশ্ন হয়। বিগত বিসিএস পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা এবং সামনে যে প্রাইমারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সেই প্রাইমারি পরীক্ষার সমস্ত কোশ্চেনগুলো আমরা এখানে আলোচনা করলাম। আশা করি এই আলোচনার মধ্য দিয়ে আপনাদের প্রণালী সংক্রান্ত সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়েছে, এবং এই যে আমাদের আজকের ক্লাসটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আপনারা যারা পরবর্তীতে লাইভটি দেখবেন, অবশ্যই শেয়ার করবেন, এবং সবার কাছে দোয়া চাচ্ছি, সবাই দোয়া রাখবেন, সবার জন্য শুভকামনা থাকবে। এই প্রত্যাশা রেখে আজকের আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।